এই যে এই প্রশ্নটা, একটি ফাঁপা গোলকের বাইরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব এর রাশিমালা নির্ণয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে আমরা প্রশ্নটা শুরু করি। মহাকর্ষীয় বিভব কি, এটার সংজ্ঞাটা আমাদের মুখস্থ রাখতে হবে। যে একটি ফাঁপা গোলক বিবেচনা করা যাক। আচ্ছা, সংজ্ঞাটা এখানে দেয়া নেই, আচ্ছা না দিলে ওটা ব্যাপার না। একটি ফাঁপা গোলক বিবেচনা করা যাক যার ব্যাসার্ধ হচ্ছে a, কেন্দ্র ও এবং এটার মোট ভর m। ফাঁপা গোলকটির কেন্দ্র থেকে আর দূরত্বে একটি বিন্দু পি তে মহাকর্ষীয় বিভব আমাদেরকে নির্ণয় করতে হবে। চিত্রটা একটু দেখে আসি, কি করতে হবে আমাদের। এইটা হচ্ছে আমাদের সেই চিত্রটা। এই যে চিত্রটা এর মধ্যে, এই যে এইটা হচ্ছে একটা ফাঁপা গোলক। এই ফাঁপা গোলক থেকে, গোলকটা থেকে আর দূরত্বে পি একটা বিন্দু আছে। এই পি বিন্দুর মধ্যে বিভবের মান কত, মহাকর্ষীয় বিভবের মান কত, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সঙ্গত কারণেই কিছু চিত্র আমাদেরকে আগে থেকে অঙ্কন করে নিতে হবে, এটা প্রমাণের সুবিধার্থে। তাহলে চিত্রগুলো কি অঙ্কন করলো সেটা এখানে বলে দেওয়া আছে। এই সব ধরি যে গোলকটির ব্যাসার্ধ ও আর ইকুয়াল ও কিউ ইকুয়াল এ। আমরা এই যে বিশাল বড় গোলকটা, এই গোলকটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি এ। এইখান থেকে এই দূরত্বটা, এটাকে আমরা এ ধরে নিয়েছি, বা এইখান থেকে এই দূরত্বটা, এইটাকে আমরা এ ধরে নিয়েছি। তারপর এর উপর অঙ্কিত একটি রিং অঙ্কন করতে হবে, একটা রিং। এই যে রিংটা হচ্ছে কোনটা, এ বি সি ডি। এই যে এই একটা এলাকা দেখা যাচ্ছে, এই যে এই এলাকাটা, এই হচ্ছে একটা রিং। রিং মূলত হচ্ছে যে একটা ফাঁপা গোলককে যদি আমরা অনেক ছোট ছোট অংশে বিভক্ত করি তাহলে অনেকটা রিং এর মতো হবে। রিং অনেকটা মেয়েরা যে হাতে পরে চুড়ি, সেটাই মূলত। একটা ফাঁপা গোলককে কেটে 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 অসংখ্য চুড়ি বা রিং তৈরি করা যাবে। এরপর আচ্ছা, তারপর দেখি, এই যে হচ্ছে আমাদের যেটা এ বি সি ডি, এটা ছিল আমাদের সেই রিং। এই যে এ বি সি ডি, এই অংশ দিয়ে এটা ছিল আমাদের রিং। আর অর্থাৎ বৃত্তচাপ, আবার রিং এর যে এটা, এটা একটা বৃত্তচাপ না, আমরা যে পুরো গোলকটা নিয়েছিলাম সেই গোলকের একটা অংশ বিশেষে তো এবি। আর কোন একটা বৃত্তের যে অংশ বিশেষ সেটাকেই কিন্তু বৃত্তচাপ বলে। তাহলে এবি কিন্তু একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপটা কেন্দ্রে থিতা কোণ উৎপন্ন করেছে। এই বর্ণনটা দেখে দিচ্ছি। এরকম ছোট ছোট সমস্যা আছে। আচ্ছা, এখানে খেয়াল করো। তাহলে এই যে একটা বৃত্তচাপ এবি, এই এবি থেকে দুইটা রেখা আমরা কেন্দ্রের দিকে টানছি, এই যে এইটা। তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে। এইটাই হচ্ছে এবি বৃত্তচাপ কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ। সেটাকে আমরা ডি থিতা ধরে নিয়েছি। সেটাকে আমরা ক্ষুদ্র কোণ ডি থিতা ধরে নিয়েছি। তাহলে যেটা কোণ এ ও বি, সেটাই কিন্তু আমাদের জন্য ডি থিতা। কোণ এ থেকে ও বি, এ ও বি, এটাই ছিল আমাদের জন্য ডি থিতা। আর এবং কোণ বি ও কিউ, তাহলে এইটা যদি আমাদের জন্য ডি থিতা আমরা ধরে নিয়েছি, এখানে কিন্তু আরেকটা কোণ দেয়া আছে, এই কোণটা বি ও কিউ। এই কোণটাকে আমরা ধরে নিয়েছি, এই যে বি ও কিউ, এটাকে আমরা থিতা ধরে নিয়েছি। এই ক্ষুদ্র কোণটাকে ধরে নিয়েছি ডি থিতা, আর এই বড় কোণটাকে ধরে নিয়েছি থিতা। আমাদের অঙ্কনের সুবিধার্থে এই বিষয়গুলো আমাদেরকে ধরে নিতে হবে। আচ্ছা, এতদূর পর্যন্ত কারো কোনো বোঝার সমস্যা আছে কিনা, থাকলে বলো। প্রশ্ন আছে কোনো কারো? আচ্ছা, প্রশ্ন না থাকলে সামনের দিকে যাব। চিত্র আমাদের মোটামুটি আরেকটু লাগবে, চিত্রটা আরেকটু রাখি এখানে। পরে কি বলা হলো যে ধরি গোলকটি এই পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, বি বিন্দু থেকে ওপি এর উপর বিই একটি লম্ব আঁকি। এটা যে আমাদের বি বিন্দু ছিল, আমরা এখানে একটা বি লম্ব আঁকলাম ওপি এর উপরে। এইটা ছিল ওপি রেখা, তার উপর এই একটা লম্ব আমরা আমাদের সুবিধার্থে অঙ্কন করে নিলাম।
বি একটি লম্ব, আর ই বিন্দুটি হচ্ছে এবিসিডি রিংটির কেন্দ্র এবং বি হচ্ছে তার ব্যাসার্ধ। এটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে, এই পয়েন্টটা একটু কনফিউশনাল পয়েন্ট আছে। এই যে আমরা একটা রিং এখানে নিয়েছিলাম, রিং হচ্ছে একটা বৃত্তের ছোট্ট অংশ, ক্ষুদ্র অংশ। তা এইটার কেন্দ্র হচ্ছে এই এই পয়েন্টটা ই, আর এইটা হচ্ছে কিন্তু ব্যাসার্ধ। এইটা আমাদের যে চিত্রটা দেখে এরকমটা মনে হবে না, কারণ ব্যাপারগুলো আসলে ত্রিমাত্রিক হলে বোঝা যেত, যেহেতু এটা দ্বিমাত্রিক ভাবে অঙ্কন করা, এই জন্য দেখে অনেক সময় বোঝা কম যায়। কিন্তু এটা আমাদেরকে ধরে নিতে হবে, এই ইটা হচ্ছে রিংটির কেন্দ্র, আর বি হচ্ছে এই রিংটির ব্যাসার্ধ। তারপরে আমরা এখন এই বৃত্তচাপ, যে বৃত্তচাপটা এখানে আমরা পেয়েছিলাম এবি বৃত্তচাপ, এবি বৃত্তচাপের মান বের করব। বৃত্তচাপের মান বের কিভাবে করতে হয়? বৃত্তচাপের মান বের করার নিয়ম হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ গুণন সে কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করেছে সেটা। এখানে বাংলায় লিখে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ ইন্টু কেন্দ্রের বৃত্তচাপ কর্তৃক সৃষ্ট রেডিয়ান এককে প্রকাশিত কোণ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ এ আমরা আগেই ধরে নিয়েছি, বৃত্তের ব্যাসার্ধ এ ধরে নিয়েছি, আর বৃত্তচাপটা কেন্দ্রে ডি থিটা কোণ উৎপন্ন করেছিল। এই দুইটা যখন আমরা গুণ করব তখনই কিন্তু আমরা বৃত্তচাপের মান পেয়ে যাব, এবি এর মান পেয়ে যাব। আচ্ছা, এই যে এইখানে পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? থাকলে বলো। আচ্ছা, কেউ কোনো কথা বলছো না যে? না ভাইয়া, কোনো প্রবলেম নাই। কোনো প্রবলেম নেই, তাহলে আমরা আরো সামনের দিকে যাই। তারপর দেখি কি হলো। আমরা এখন এবি এর মান নির্ণয় করি। এবি মান আমরা তো নির্ণয় করলাম, বৃত্তচাপের মানটা যেভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা নির্ণয় করেছি। এখন আমরা নির্ণয় করব হচ্ছে বিই, বি এর মান হচ্ছে ও বি সাইন থিটা। আচ্ছা, ওখানে খেয়াল করে দেখো যে একটা সমকোণী ত্রিভুজ আছে। এই সমকোণী ত্রিভুজে আমরা যদি পিথাগোরাসের সূত্র অনুসারে সাইন থিটার মান বের করতে চাই, তাহলে এটা হবে লম্ব, এটা ছিল লম্ব, এটা হবে অতিভুজ। আর এখান থেকে যদি আমরা বি কে রাখি আর ওবি কে যদি ট্রান্সফার করে দিই, তাহলে কিন্তু বি সাইন থিটা হবে। তাহলে এই যে ওবি সাইন থিটা হবে, এই ওবিটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে যেটা বিই, সেই বিই এর মান হচ্ছে ওবি সাইন থিটা। আমি চিত্রটা একটু দেখে দিয়ে আসি। এই যে এইখানে একটা সমকোণী ত্রিভুজ ছিল, মনে আছে? এই যে একটা ও বিই, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এখানে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়, তাহলে এখান থেকে লম্ব বি এর মান পাওয়া যাবে। বি এর মান পাওয়া যাচ্ছে হচ্ছে ও বি সাইন থিটা। এখানে এটাই শুধু করা হয়েছে, আর তেমন কোনো কাজ করা হয়নি। তারপর কি করা হলো একটু খেয়াল করো। এই যে এই পর্যন্ত আমরা পেয়ে গেছি। এখন রিংটির পরিধি, আমরা যে একটা রিং নিয়েছি, একটা বৃত্তের ছোট্ট একটা অংশ কল্পনা করেছি রিং হিসেবে, সেই রিংটির পরিধি, পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2 পাই আর, তাই না? 2 পাই। আর বিটা হচ্ছে রিংটার ব্যাসার্ধ আর, আমরা তো আগে বলেছি। তাহলে 2 পাই আর, 2 পাই আর সূত্র অনুসারে রিংটার পরিধি এইটা পাওয়া গেল। তারপর আমরা এখন বি এর, একটু আগে যে ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা বি এর মান নির্ণয় করেছি। এখানে শুধু বি এর মানটা বসিয়ে দেওয়া হলো। বি এর মান ছিল ও বি সাইন থিটা, আর ওবি যেটা, সেই ওবিটা কিন্তু এ, এটা খেয়াল রাখতে হবে। এই ওবিটাকে আমরা এ ধরে নিয়েছি। তাহলে আমরা ওবির পরিবর্তে এ বসালাম, আর সাইন থিটা তো সাইন থিটাই। তাহলে এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? এই পর্যন্ত? আচ্ছা, সমস্যা না থাকলে অংশে যাই। তাহলে আমরা এখন রিংটির ক্ষেত্রফল বের করব। রিংটা অবশ্যই একটা দ্বিমাত্রিক বস্তু। দেখে তোমরা অনেক সময় একটু কনফিউশনে পড়ে যেতে পারো যে রিংটা তো আমরা দেখতেছি যে এটার মোটামুটি একটু পুরুত্ব আছে, আবার একটু বড় দেখা যাচ্ছে, মোটা আছে, আবার এদিকে পুরুত্ব আছে। এটা দ্বিমাত্রিক, এটা ত্রিমাত্রিক হওয়ার কথা ছিল। কিন্তু এটা যদি একমাত্রিক দ্বিমাত্রিক করে অঙ্কন করতো আমরা বুঝতে পারতাম না, চিত্রের সুবিধার্থে একটু বড় করে নেওয়া হয়েছে। আসলে দেখতে বড় হলে জিনিসটা ত্রিমাত্রিক না, রিংটা কিন্তু দ্বিমাত্রিক। আর দ্বিমাত্রিক হওয়ার কারণে তার ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে, ত্রিমাত্রিক হলে কিন্তু তার আয়তন নির্ণয় করা হতো। তাহলে রিংটা আমাদের জন্য দ্বিমাত্রিক একটা বিষয়, এই জন্য রিংটার ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে। রিং এর ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? এই রিংটার ক্ষেত্রফল কিভাবে পাবো? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কোন একটা রিং এর
ক্ষেত্রফল, রিং এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পরিধি গুণন পুরুত্ব। পরিধি আমরা একটু আগে পেয়েছিলাম, এইখানে পরিধি পাইছি, তাহলে এই পরিধি আর সেটার পুরুত্ব ছিল এবি, সেটা পুরুত্ব ছিল এবি। পরিধি পুরুত্ব কোনটা, এই যে এইটা হচ্ছে পুরুত্ব, এ থেকে বি, এটা হচ্ছে পুরুত্ব। আমরা এই যে রিংটা, পুরো রিংটার যে পরিধি আছে, পরিধিটাকে এই যে এবি তার পুরুত্ব আছে, এই পুরুত্বটিতে গুণ দিলাম। এই গুণ দেওয়ার ফলে পুরো রিং এর মাত্র এক পাশ দেখা যাচ্ছে, এটা কিন্তু আরো মনে করি যে এরকম পুরোটাই আকার একটা রিং, আমরা এক পাশ দেখতে পাচ্ছি। তাহলে আমরা পুরো রিংটার কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে রিং এর ক্ষেত্রফল কত? এই হচ্ছে রিং এর ক্ষেত্রফল, মানগুলো শুধু বসিয়ে দিয়ে একটু গুণ করা হলো। 2 পাই সাইন থিতা ডি থিতা, এইখানে একটা এ আছে, এখানে একটা আছে, দুইটা মিলে এ স্কয়ার হয়ে গেল। বাকিগুলো যারা যেভাবে ছিল তারা সেভাবে বসে গেল। তারপর দেখি গোলকটির পৃষ্ঠে একক ক্ষেত্রফলের ভর। একক ক্ষেত্রফল আমরা একক ক্ষেত্রফলের ভরকে আমরা কি ধরে নিয়েছি, রো ধরে নিয়েছি। তাহলে রিংটার একক ক্ষেত্রফলের যে ভর সেটা কিন্তু ঘনত্ব, তাই না? ঘনত্ব কিন্তু রো দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য এটা রো সিম্বলটা নেওয়া হয়েছে, ধরা হয়েছে। তাহলে এই রিংটার ভর কি হবে? ভর নির্ণয় সূত্র আমরা জানি, সেটা হচ্ছে রো ইকুয়াল এম বাই ভি। এম, রোটা হচ্ছে ঘনত্ব, এমটা হচ্ছে ভর, ভিটা হচ্ছে আয়তন। আর আমরা যদি এখান থেকে এখন এম এর মান বের করি, তাহলে এই ভিটা এদিকে চলে গিয়ে রো ভি হয়ে যাবে। আর এখানে খেয়াল রাখতে হবে, এটা যেহেতু আমাদের জন্য একটা ত্রিমাত্রিক বস্তু নয়, ত্রিমাত্রিক বস্তুর জন্য এটা ভি প্রয়োগ হয়। এটা যদি রিংটা আমাদের জন্য একটা দ্বিমাত্রিক জিনিস, এই জন্য এটা ক্ষেত্রফল হবে, এটা আয়তন হবে, এই জন্য এখানে আয়তন নেওয়া হয়েছে। এই যে এটা ক্ষেত্রফল রো হলে এটার ভর কত হবে? এইটা ছিল কি, এইটা আমাদের জন্য, এটা ছিল আমাদের জন্য, হুম, এটা ছিল আমাদের জন্য ক্ষেত্রফল টু রো। ভি ইন্টু রো হওয়ার কথা ছিল, কিন্তু ভি ইন্টু রো হলো না কেন? কারণ এ ইন্টু রো হয়েছে। এটা তো ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করা হয়, এ দিয়ে আমরা না ধরলাম, তো ক্ষেত্রফল গুণন ঘনত্ব, তাহলে কিন্তু পুরো রিংটার ভর পাওয়া যাবে। তাহলে বলতো এইখান পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা, এই লাইন পর্যন্ত? একটু আনমিউট থেকে ভাইয়া একটু উপর একটু প্রবলেম ছিল। উপরে। আচ্ছা, উপরে যাব, আমি আগে সবাইকে ইয়া করে দিই, নয়েজ আসতেছে কোন জায়গাটায়? ওই যে বি ইকুয়াল টু অবি সাইন থিটা, এই লাইনটা একটু প্রবলেম ছিল। বি ইকুয়াল ওবি সাইন থিটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে ওই বলতেছি। রিং এর পরিধি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে, সেটা হচ্ছে যে এই যে এখানে খেয়াল করো, যে এইটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা যখন বি থেকে, বি বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানছি, তখন এইটা কিন্তু, এইটা এই কোণটা 90 ডিগ্রি, এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এই যে এইটা। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজটাকে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? সাইন থিতা, আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে সাইন থিতা এর মান বের করব। সাইন থিতা মানে কি আমরা কি জানি এই ত্রিভুজটাতে? এই যে সাইন থিতা সমান সমান লম্ব বাই অতিভুজ। বি লম্ব ছিল, এই যে সাইন থিতা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, তাহলে বি কি ছিল আমাদের জন্য? লম্ব ছিল, আর ও বি ছিল অতিভুজ। তাহলে আমরা যদি এখান থেকে শুধু বি এর মান বের করি, তাহলে ওবি কে যদি পক্ষান্তর করি, ওবি এসে এদিকে গুণ হয়ে যাবে। ভাইয়া তাহলে এটা বুঝছি, মানে আপনি এবি থেকে বি কিভাবে হলো পরবর্তী লাইনটা, এটাই জাস্ট ও, ক্যালকুলেশন মানে করতে এ যে এ এবি থেকে কিভাবে বি হলো? কিভাবে। এই যে এইটা এ কিভাবে যে হলো? আচ্ছা, এটা তো চিত্র থেকে বোঝা যাবে। আচ্ছা, এই যে আমরা বৃত্তের ব্যাসার্ধ কি ধরে নিয়েছিলাম আগে, একদম শুরুতে খেয়াল করো, আমরা কিন্তু বলেছিলাম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ, বৃত্তের ব্যাসার্ধ এ, এটা ধরে নিয়েছিলাম। আচ্ছা, এখান থেকে ওবিটা, এটাকে বৃত্তের ব্যাসার্ধ না, ওবি এর পরিবর্তে আমরা কিন্তু এ লিখে দিতে পারি। তার মানে বিষয় হচ্ছে ওবি ইকুয়াল টু এ আমরা লিখে দিতে পারি। তাহলে ওবির জায়গায় আমরা এ বসাতে পারবো।
এইটা কি প্রশ্ন যে ওবিটা এ কিভাবে হলো? ভাইয়া প্রশ্ন হলো যে এ বি ইকুয়াল টু এ ডেল থিটা, এই লাইনটা থেকে দ্বিতীয় লাইনটা কিভাবে করবো, জাস্ট মানে এ বি কিভাবে বি ই হবে। আচ্ছা দাঁড়াও দেখি, আমি আসলে ধরতে পারিনি এখনো। প্রশ্নটা আরেকবার করো তো। এই যে আমি দেখাচ্ছি, এই লাইনটা কি সমস্যা, কি এই লাইনটা না এই লাইনটা? বলো, পরে উপরেরটা নিচেরটা? বৃত্তচাপ এ বি ধরছি আমরা, তাই না? ওই বৃত্তচাপ যে এবি, হ্যাঁ এটার বৃত্তচাপ উপরের লাইনটা যেটা কি মার্ক উপর করছেন, লাইনটা সাইন থিটার উপরের লাইনটা, সাইন থিটার উপরের লাইনটা, তো মানে এটা থেকে দ্বিতীয়টা কিভাবে আসলো। এডি থিটা। এই লাইন হ্যাঁ থেকে এই লাইন আসেনি তো। আচ্ছা, এই লাইন থেকে এই লাইন আসেনি। এই লাইনকে আমরা আমাদের সুবিধার্থে পৃথক একটা ডাটা ধরেছি, এই লাইনে আমাদের সুবিধার্থে পৃথক একটা ডাটা ধরেছি। এই লাইন থেকে এই লাইন আসেনি, এটা পৃথক পৃথক ডাটা। আমাদের কিন্তু সেই সব ডাটাগুলো ধরতে হবে যেগুলো আমাদের কাজে লাগবে। আমাদের একটু পর দেখবো যে এবি এর ব্যবহার আছে, এই জন্য আমরা এবি নিয়েছি, আর বি এর ব্যবহার আছে, বি নিয়েছি। তো এই লাইন থেকে এই লাইন আসেনি, আমাদের আচ্ছা, তাহলে ঠিক প্রয়োজনীয় আছে। সুবিধার্থে একটা ডাটা এভাবে ধরেছি। আচ্ছা, নয়েজের পরিমাণ তো খুবই আসতেছে, একটু সবাই যদি মিউট করে নিতেন খুব ভালো হতো। আচ্ছা, এইটাই সমস্যা না? এখন তো ঠিক আছে? জি ভাই, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি ওইটা বুঝতেছিলাম না। তাহলে দেখো আমরা কোথায় ছিলাম। ক্ষেত্রফল হতে হলে এটার ভর, ভর আমরা যে ভরের যে সূত্র সেই সূত্র থেকে বের করলাম। সূত্রটা আমাদের কি ছিল? এই যে রো ইকুয়াল এম বাই ভি, এখান থেকে এম এর মান বের করলাম। আর ভি তো ত্রিমাত্রিক বস্তুর জন্য হয় আয়তন, দ্বিমাত্রিক বস্তুর জন্য ক্ষেত্রফল। তাহলে আমরা ভি এর জায়গায় ওটার ক্ষেত্রফলের মানটা বসাই দিলাম, তাহলে কিন্তু আমরা পুরো রিংটির ভর পাবো। এটা হচ্ছে পুরো রিংটার ভর, বুঝছো? তাহলে আমরা গোলকের উপাদান আর রিং এর উপাদান অভিন্ন, সেম। কারণ হচ্ছে যে আমরা তো গোলকটা থেকে ছোট ছোট কাটা অংশে বিভক্ত করার পর তো রিং পাইছি। তাহলে রিংটা যা কিছু দিয়ে তৈরি, গোলকটা ঠিক সেম জিনিস দিয়ে তৈরি। তাই রিং এর উপরে অবস্থিত বি বিন্দুটি, পি বিন্দুর দূরত্ব এক্স হলে এক্স রিংটির জন্য পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব। তাহলে এক্স রিংটার জন্য আমরা আরেকটা দূরত্ব ধরে নিয়েছি, একটু চিত্রটা দেখতে হবে। চিত্রে কি হলো, এই যে একটু চিত্রটা খেয়াল করে এখানে। এই যে এই ছিল একটা আমাদের রিংটা, তাই না? এটা ছিল আমাদের রিংটা। এই রিং থেকে এক্স দূরত্বে, এই যে এটা হচ্ছে এক্স দূরত্ব, পি বিন্দু। তাহলে এই রিংটার পরিবর্তে এই রিংটার জন্য এই পি বিন্দুর বিভব কত হবে? এই সূত্র তো আমাদের আগে থেকেই জানা, আমরা সেই আমাদের আগে থেকে জানা সূত্রটা কাজে লাগাবো। এখানে তোমাদের একটা কনফিউশন চলে আসতে পারে, যে এখানে খেয়াল করো, আমরা যে এখানে সূত্রটা ইউজ করেছি সেটা একটু খেয়াল করো। সেখানে কি হলো, এই লাইন। আচ্ছা, বিভবের মান আমরা কি জানি? ডিভি ইকুয়াল জিএম বাই আর। হুম, আচ্ছা, বিভবের মানের এই সূত্রটা আমরা জানি, সেটা হচ্ছে মাইনাস জিএম বাই আর, বা দূরত্ব, রিং এর ভর। তাহলে জি এমটা মূলত ভর, রিং এর ভর। আমরা পি বিন্দুর যে বিভব সেটা কিন্তু রিং এর সাপেক্ষে নির্ণয় করতেছি, এই জন্য রিং এর ভর নিতে হবে। তাহলে জি ইন্টু এম বাই আর, এইটা ছিল সূত্র। এটা আমাদের আগে থেকে জানা থাকতে হবে, সেই জিনিসটা অ্যাপ্লাই করা হলো। এখন এখানে যেটা তোমাদের প্রশ্ন আসতে পারে, একদম নিচের দিকে খেয়াল করো যে কি ঘটনা ঘটছে। আমরা কিন্তু ঘুরে ফিরে এইটাই নির্ণয় করছি, এই সূত্রটা কি নির্ণয় করছি? জিএম বাই আর এ নির্ণয় করছি। আমরা এই যে ভি এর মান কত পাইছি একদম ফাইনাল সমীকরণে, জিএম বাই আর। আর আমরা একটু আগে যেটা ইউজ করলাম সেটাও কিন্তু জিএম বাই আর এ ইউজ করলাম। আর এখন এখানে প্রশ্ন আসতে পারে, আমরা তো জিএম বাই আর এটা এই সূত্রটা প্রতিপাদন করতেছি, প্রতিপাদন করার আগেই কি আমরা ব্যবহার করতে পারি? এরকম প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আমরা পারি। কারণ হচ্ছে যে আমরা আসলে এখানে এই সূত্রটা প্রতিপাদন করা আমাদের উদ্দেশ্য নয়, এই সূত্র আমরা প্রতিপাদন করতেছি না। আমরা মূলত একটা বৃত্তের জন্য এই সূত্রটা ঠিক আছে কিনা সেটা যাচাই করতেছি, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই জন্য যাচাই করা আমাদের উদ্দেশ্য।
এই জন্য এই সূত্রটা আমরা প্রতিপাদন শেষ হওয়ার আগে করতে পারবো, ইউজ করতে কোনো সমস্যা নেই। আমরা এই জন্য এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে কাজ করেছি। তাহলে বিভবের মান আমরা কি জানি, সেটা হচ্ছে GM/R। সেই GM/R এর মান এখানে বসিয়ে দেওয়া হয়েছে। জিটা তো জি আমাদের জন্য, আর রিং এর ভর একটু আগে আমরা বের করে নিয়ে আসলাম, আর এটা ছিল দূরত্ব। তাহলে মানগুলো যদি এখন বসাই, এইটা ছিল ভরের মান, তাহলে এইটা হচ্ছে এক্স। তারপর এখানে যদি গুণ দেওয়া হয়, এটা যা সাজিয়ে এই লাইন থেকে এই লাইনে সাজিয়ে লেখা হয়েছে। এখান থেকে জিটা সামনে ছিল, তাকে একটু পিছনে নেওয়া হয়েছে। তাহলে এই লাইন থেকে এই লাইনে কোনো কাজ করা নেই, আমি এখানে লিখে দিয়েছি, শুধু সাজিয়ে লেখা হয়েছে। আচ্ছা, এইখানে পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? এই যে এইখান থেকে না ভাইয়া। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা এখন পরবর্তীতে যাই। পরবর্তীতে কি হলো, এই যে আবার ত্রিভুজ বিওপি হতে লেখা যায়। ত্রিভুজ বিওপি কোনটা ছিল? ত্রিভুজ বিওপি থেকে আমরা এটা লিখতে পারি, বিপি স্কোয়ার ইকুয়াল ওবি স্কোয়ার। এই যে বিপি স্কোয়ার ইকুয়াল ওবি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস 2 ওবি কস থিটা। তাহলে আমরা কিন্তু এই ত্রিভুজ থেকে এইটা লিখতে পারি। এইটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা একটু খেয়াল করি, যখন এসএসসি ক্লাস, এসএসসির যেটা হায়ার ম্যাথ বই ছিল, সেখানে কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের কিছু আপডেট, কিছু ইয়া করা ছিল, অ্যাডভান্স লেভেলের কিছু ইয়া ছিল, ম্যাথ ছিল, কিছু জ্যামিতি ছিল। সেই জ্যামিতি অনুসারে একটু খেয়াল করে দেখো, যে এই উপপাদ্যগুলো আমরা পড়ে আসছি নবম দশম শ্রেণীতে, সেখানে হয়তো থিতার ব্যাপারটা ছিল না, থিতার ব্যাপারটা অ্যাড করা হয়েছে। তাহলে আমরা ওই তথ্যগুলা, এই সম্ভবত এটা 4 নম্বর উপপাদ্য আমার যতদূর মনে পড়তেছে, আহ যেটা হচ্ছে যে এসএসসির হায়ার ম্যাথ বইয়ের যে জ্যামিতি অধ্যায়, সেই অধ্যায়ের 4 নম্বর উপপাদ্য এটা, আমার একান্তই ভুল হয়ে না থাকলে। আচ্ছা, তাহলে দেখো, এই অনুসারে আমরা এই যে আমাদের একটা সূত্র, চিত্রে যাই। এই যে এই যে একটা ত্রিভুজ আছে, এই যে একটা ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজ, সেটা হচ্ছে কি এ ও পি। এওপি ত্রিভুজে আমরা কি করতে পারি, এই ত্রিভুজে ওই উপপাদ্যটা ইউজ করে আমরা যে লাইনটা দেখালাম সেই লাইনটা লিখতে পারি। সেটা হচ্ছে কি, এই যে এইটা ওপি স্কোয়ার, ওপি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার। একটু দেখে আসি ওদিকে, ভুলে গেলাম। এই যে এটা লিখতে পারি, এই যে বিপি স্কোয়ার ইকুয়াল, এটা একটু দেখে নেবে, বিপি স্কোয়ার ইকুয়াল ওবি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার মাইনাস 2 ওবি কস থিটা। এই জিনিসটা আমরা লিখতে পারি। আমাদের আগে থেকেই প্রতিপাদিত একটা উপপাদ্যের ধারণা ব্যবহার করে আমরা এই লাইনটা লিখতে পারি। তাহলে এখন খেয়াল করো, পরবর্তীতে কি হলো। ভাইয়া 4 নম্বর উপপাদ্যে তো cos থিটা ছিল না। হ্যাঁ, থিতাটা অ্যাড করা হয়েছে, আরেকটু এটা অ্যাডভান্স লেভেলের, এভাবে লেখা যাবে। ওখানে তো আর সবটাই পুরোটাই নাই, এটা লিখতেও সমস্যা নেই, থিতা দিয়ে অ্যাড করে ওটা লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন বিপি যেটা, সেটাকে কি ধরে নিয়েছিলাম? বিপিটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, তাহলে বিপি এর পরিবর্তে এক্স বসালাম। আর যেটা ওবি, সেটা ছিল আমাদের ব্যাসার্ধ, সেটাকে ওবি এর পরিবর্তে এ স্কয়ার বসানো হলো। যেটা ওপি, সেটা ছিল আর, আর বসানো হলো। তাহলে এই যে ওবি এর পরিবর্তে এ, ওপি এর পরিবর্তে এ আর, এগুলো বসানো হলো। ওদের সময় কিন্তু অত্যন্ত কম। আচ্ছা, তাহলে আমরা এখন এইটা একটা সমীকরণ পাইছি। এরপর এই যে এইটা একটা সমীকরণ পাইছি, মানগুলো বসানোর পর বিপি ওপি ওবি ওবি এসবের মান বসানোর পর এই একটা সমীকরণ পাওয়া গেল। আচ্ছা, এই সমীকরণকে আমরা একটা কাজ করব, এই সমীকরণের যে বাম পক্ষ, সেই বাম পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এবং যেটা হচ্ছে
আচ্ছা, দুইটাই বাম পক্ষ লিখে ফেলছি, একটা বাম হবে একটা ডান হবে। তাহলে এইটা ছিল আমাদের জন্য এই এই যে পক্ষটা, সেটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আর এই যে পক্ষটা, এই পক্ষটাকে আমরা কিসের সাপেক্ষে করব, থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এই কাজটা আমাদের মেলানোর সাথে করতে হবে। এভাবে কিন্তু করা যায়। এই জাতীয় ম্যাথ অবশ্য তোমরা খুব একটা করো নাই, যে একটা সমীকরণের দুই দিককে, দুই পাশের অংশকে দুই ভাবে কাজ করা। এই পাশটা হলো এক্স এর সাপেক্ষে, এই পাশটা হলো থিটা এর সাপেক্ষে। এভাবে করা যায়, সমস্যা নেই। যদিও এ ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমরা খুব একটা তোমরা খুব একটা পরিচিত না। উপর লেভেলে দেখবা যে একটা সমীকরণের দুই পাশকে ভিন্ন ভিন্ন ভাবে কাজ করা যায়। তাহলে এখানে সেটাই করা হয়েছে। এই লাইনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন না ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি বের হবে, টোয়াইস এক্স বের হবে না, টুটা সামনে চলে যাবে, এক্স থেকে পাওয়ার এক কমে এটা টোয়াইস এক্স হবে। আর ডিফারেন্সিয়াল যে অপারেটরটা ডিএক্স, সেটাকে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা বোঝা গেল তো না, এক্স স্কোয়ার থেকে এটা কিভাবে আসলো বলো তো, এক্স স্কোয়ার থেকে এটা কিভাবে আসছে, বোঝা গেছে? বুঝছি ভাইয়া। আচ্ছা, পরে এই পাশের অংশটাকে আমরা থিতার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এ কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, এরা জিরো, মাইনাস টু এ আর, তাহলে মাইনাস টু এ আর যেটা, সেটা টু এ আর থাকলো। আর কি থাকে, মাইনাস কস থিটা, তাই না? মাইনাস কস থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কিন্তু সাইন থিটা প্লাস সাইন থিটা বের হবে। তার মানে এই মাইনাসটা কিন্তু ডিফারেন্সিয়েশন দ্বারাই এই উঠে গেছে। টু এ আর যেটা ছিল সেটা টু এ আর আছে, যেটা কস থিটা সেটা সাইন থিটা হয়ে গেছে। তাহলে দেখো, এইটাকে ডিফারেন্সিয়েট করবো, এটা এটা পেলাম। আর এইটাকে আমরা অন্তরীকরণ করার পর এইটা পেলাম। উভয় ক্ষেত্রে দেখো, যেটা আমাদের ডিফারেন্সিয়াল অপারেটর ছিল ডিএক্স এবং ডি থিটা, তাকে রেখে দেওয়া হয়েছে। সমীকরণের এপাশেও রাখা হয়েছে, এপাশেও তাকে রাখা হয়েছে। যদিও আমাদের অন্তরীকরণটা করে ফেলার পর এদের থাকার কথা না, কিন্তু আমরা দুই পাশে রাখছি, আমাদের দরকার আছে তাই রাখছি। আমরা রেখে দিতে পারি আমাদের প্রয়োজনের সুবিধার্থে। আর দুই পাশে যেহেতু একই কাজ করছি, এতে সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। এখানেও রাখা হয়েছে ডিপার্চার অপারেটর, এখানেও রাখা হয়েছে ডি থিটাকে। আমরা এখন কি করব, এখান থেকে এই যে সাইন থিটা ডি থিটার মান বের করব। এই একে একদিকে রেখে এটাকে যদি আমরা পক্ষান্তর করে দিই টু এ আর কে, তাহলে কি হবে, টু এ আরটা এদিকে চলে যাবে। তখন এখানে একটা টু ছিল, এখানে একটা টু ছিল, টু টু কাটাকাটি হয়ে যায়, এইটা থাকবে। তাহলে এই লাইন থেকে এই লাইনে তেমন কোনো জটিল কোনো কাজ করা হয়নি। এখানে শুধু টু এ আর কে এদিকে পক্ষান্তর করা হয়েছে, তারপর টু আর টু কাটাকাটি হয়ে গেছে। কাটাকাটি হয়ে গেলে সাইন থিটা ডি থিটার মান আমরা সুন্দরভাবে এটা পেয়ে যাব। এইখানে পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? জি না ভাইয়া। তারপর আমরা দুই নং সমীকরণের এইটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরে নিয়েছি। এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ। এখন দুই নং সমীকরণে এক নম্বরের মান বসিয়ে পাই, না দুই নম্বরের যে মানটা সেটা আমরা এক নম্বরে নিয়ে গিয়ে বসাবো। এক নম্বর আমাদের কোনটা ছিল, খেয়াল করে আসি। এই যে এইটা ছিল আমাদের এক নম্বর সমীকরণ। আচ্ছা, এক নম্বরে এখানে এই যে সাইন থিটা ডি থিটা একটা অংশ ছিল, খেয়াল খেয়াল করছে, এই যে সাইন থিটা ডি থিটা, এটার মান কিন্তু আমরা বের করলাম অন্তরীকরণ করে। তাহলে এই মানটা শুধু আমরা এই জায়গাটাতে বসিয়ে দেব। তাহলে মানটা বসাই, মানটা বসানোর পর কি আসে দেখো। তাহলে এইটা আগে থেকেই ছিল, এইটা ছিল সান থিটা ডি থিটার মান। এটা আমাদের এক নম্বর সমীকরণ, এটা আগে থেকেই ছিল। আর এইটা হচ্ছে সাইন থিটা ডি থিটার মান, আর যেটা আমাদের আগে থেকেই ছিল এক নম্বর সমীকরণে। তারপর এই লাইন থেকে এই লাইনে আসলো, কিভাবে আসলো, মনে করো যে এরা যারা আছে এরা সবাই কিন্তু লবে আছে, লবে। আর এ আর শুধু হরে আছে। তাহলে আমরা যদি এটাকে ভাঙে লিখি, এরা ভাগ সম্পর্কে আছে, আমরা যদি গুণ সম্পর্কে লিখি, তাহলে কিন্তু তারপর ভাগ উল্টে গুণ করার পর আমাদের এই লাইন আসবে। আমি উপরে এইটার কিভাবে আসলে একটা নোটটা মোটামুটি লিখে দিয়েছি, এই যে একদম শুরুর দিকে, সেটা একটু দেখাই। আচ্ছা, এখানে আমরা এই কাজ করতে পারি, যে এখানে যারা যারা লবে আছে তাদেরকে লবে লিখে ফেললাম। আর এখানে এ আর শুধু হরে ছিল, আর নিচে এক্স ছিল, নিচে এক্স ছিল। আমরা যদি এখন এটাকে ভাগ উল্টে গুণ করি, তাহলে প্রথম দুইটা রাশি ঠিক থাকবে, আর নিচের যে এক্সটা ছিল সেটা উল্টে ওয়ান বাই এক্স হয়ে যাবে। ওয়ান বাই এক্স যদি হয় তাহলে এক্স আর এক্স কাটাকাটি যাবে। আবার এখানে উপরে একটা এ স্কোয়ার ছিল, নিচে একটা এ আছে, এইটা এটা যখন কাটাকাটি হয়ে যাবে, উপরে কাটাকাটি হয়ে গিয়ে এটা তো জিরো হয়ে যাবে। উম, মানে এটা থাকবে না এটা। আর এখানে একটাই চলে যাবে, একটাই থাকবে। যারা অবশিষ্ট থাকবে তাদেরকে যদি আমরা লিখি, তাহলে কিন্তু এই জিনিসটা আমরা পাবো।
এই জিনিসটা পাবো, তাহলে এই জিনিসটা পাবো। তাহলে এই লাইনটা আমাদের ইয়েতে জাম দেওয়া হয়েছে বইয়ে। এটা এটা দেখে নিলে তোমরা বুঝতে পারবো, সমস্যা নেই। তাহলে দেখো আমরা আমাদের অঙ্কে ফিরে যাই। সেখানে কি হলো, যে এই লাইনটা, এই যে এই লাইন থেকে এই লাইন আসছে, কি করার পর এদের যে ভাগ সম্পর্ক আছে তাদের ভাগ সম্পর্ক থেকে তাদেরকে গুণ সম্পর্কে নেওয়া হয়েছে, তারপর যারা কাটাকাটি যায় তাদেরকে কাটাকাটি করা হয়েছে। তাহলে এই লাইন থেকে এই লাইনে আসে, আর সেটা তো আমি নোটে উপরে লিখে দিয়েছি। তাহলে বলতো এই পর্যন্ত বোঝার কার কোনো সমস্যা আছে কিনা, এই লাইন পর্যন্ত বলো। না ভাইয়া। আচ্ছা, তারপরে দেখো আমরা কিন্তু এটা ডিবি এর মান বের করেছি, তাই না? ছোট্ট একটা রিং এর সাপেক্ষে আমরা কিন্তু এতক্ষণ যা করছিলাম সব, একটা রিং, ছোট্ট রিং এর সাপেক্ষে আমরা বিভবটা নির্ণয় করেছি। এখন আমরা পুরো বৃত্তের সাপেক্ষে করব, যে ফাঁপা গোলকটা, সেই ফাঁপা গোলকের সাপেক্ষে করব। আচ্ছা, সেটার সাপেক্ষে যদি করি তাহলে ডিবি, ছোট ছোট ডিবি যোগ করার পর সেটা ইন্টিগ্রেশন করলে ভি হবে। আর পুরোটা একসাথে আমরা যদি ছোট ছোট মান যোগ করার পর একটা বড় মান পেতে চাই তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, এখানে তো একটা নেগেটিভ চিহ্ন ছিল, নেগেটিভ চিহ্ন আছে। তাহলে এই যে পুরো রাশিটাকে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। আর সেখানে লিমিটটা কি হবে, লিমিটটা হবে আর প্লাস এ থেকে আর মাইনাস এ। আর প্লাস এ থেকে আর মাইনাস এ কিভাবে হবে আমি একটু চিত্রে দেখিয়ে আসি, যে এখানে আমরা লিমিটটা আমরা কিভাবে এটা ধরলাম, এটা বা কেন ধরলাম। আর প্লাস এ থেকে আর মাইনাস এ ধরার কারণ কি, আচ্ছা এখানে খেয়াল করো তো, আমরা যদি আর প্লাস এ নেই তাহলে কোন বিন্দুটা পাওয়া যায়, এই দূরত্ব হচ্ছে আমাদের জন্য আর, তাই না? আর প্লাস এ মানে এই আর এর সাথে এই এটা যোগ দিতে হবে, তাহলে কিন্তু এই পুরো দূরত্বটাই পাচ্ছি। তাহলে এই দূরত্ব দিয়ে কিন্তু আমরা এই যে এই পয়েন্টটা নির্দেশ করব, এই পয়েন্টটা। আবার যখন আর মাইনাস এ হবে তখন কিন্তু আমরা এই দূরত্বটা পাচ্ছি, এই পুরো যে দূরত্বটা আর, আর থেকে এই যে এ তো এই পর্যন্ত, তাই না? এইটাও কিন্তু এইটাও কিন্তু এই অংশটা যদি বাদ দেই, আর থেকে যদি বাদ দিই এই পয়েন্টটা পাওয়া যাচ্ছে। তার মানে আর প্লাস এ দিয়ে এই পয়েন্ট পাওয়া যায়, আর আর মাইনাস দিয়ে এই পয়েন্টটা পাওয়া যায়। এটা আমাদের যে বৃত্তটা দুই পাশের দুই পয়েন্টটা, দুইটা পয়েন্ট না, আমরা যদি পুরো বৃত্তটাকে যদি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে তো পুরো বৃত্তটাই করতে হবে। এই জন্য এ পাশের একটা পয়েন্ট, এ পাশের একটা পয়েন্ট, আমি আবার বলতেছি, যেটা আর প্লাস এ, আর প্লাস এ দিয়ে আমরা এই পয়েন্ট পাচ্ছিলাম, আর আর মাইনাস এ দিয়ে এই পয়েন্ট পাচ্ছিলাম। তাহলে এই পয়েন্ট থেকে এই যে কিউ থেকে তাকে যদি আর এর মধ্যে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কিন্তু পুরো বৃত্তটাই এর মধ্যে আওতায় চলে আসলো। তো আমরা এতক্ষণ শুধুমাত্র রিং এর সাপেক্ষে করতেছিলাম, যখন এই পয়েন্ট আর এই পয়েন্টের সাপেক্ষে এটা ইন্টিগ্রেশন করব তাহলে পুরো গোলকটার সাপেক্ষেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত বিভব। তাহলে লিমিটের বিষয়টা বুঝলো কিনা বলো, এই যে এখানে এই লিমিটটা কেন না হলো, আর মাইনাস এ থেকে আর প্লাস এ ইন্টিগ্রেশন করার এই লিমিটটা আমরা নির্ধারণ করেছি। আচ্ছা বলো দেখি, লিমিটের বিষয়টা বুঝছো, যে এই লিমিটটা আমরা কেন নিলাম, আর প্লাস এ আর মাইনাস এ? এটা কিন্তু যৌক্তিক কারণে আসছে, বুঝছো? আচ্ছা, এই যে এখন দেখো তো, এই লাইন পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? এই লাইন পর্যন্ত থাকলে তাড়াতাড়ি বলো, আমরা ক্লাস শেষ করব শেষের দিকে। না ভাইয়া। তারপর আমরা যেহেতু এটা, তাই না, এটা এক্স এর সাপেক্ষে করতেছি, এটা ডিএক্স, তাই না? এটা তো অপারেটর, এখানে কোনো কিছু নাই, মানে এর সাথে কিন্তু একটা ওয়ান গুণ আছে, ওয়ান, ওয়ানটা কনস্ট্যান্ট। তাহলে যদি আমরা যে ইন্টিগ্রেশন সূত্র আছে, কনস্ট্যান্ট কে যদি করতে হয় ইন্টিগ্রেশন তাহলে কিন্তু সি এক্স উত্তর আসে। সি কিন্তু ছিল আমাদের এখানে কোনো কিছু নাই, মানে একটা ওয়ান গুণ আছে, তো ওয়ান ইন্টু এক্স, এক্সে আসবে, এক্সে আসবে। তাহলে এক্স এর জায়গায় আমাদের লিমিটটা বসাই দেই, এটা আমাদের লিমিট ছিল, এটা তো কনস্ট্যান্ট হিসেবে আগেই বাইরে চলে গেছে, এখানে শুধু লিমিটটা বসাবো। এর জায়গায় একবার আর প্লাসে বসালাম, মাঝখানে সূত্রের বসানো, সূত্রের মাইনাস,
আর এই আর মাইনাস এটাকে গুণ দিলে সেটা আর প্লাস এ হয়ে যাবে, মাইনাস আর প্লাস এ হয়ে যাবে নর্মাল ক্যালকুলেশন। তারপরে দেখো আর 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 কাটাকাটি চলে যাবে, এখানে শুধু টু এ থাকবে, তাই না? এই টু এটাকে যদি এখানে যদি গুণ দেওয়া হয় তাহলে 2 আর 2 গুণ হয়ে এটা 4 হয়ে যাবে। আর এখানে একটা আগে থেকেই ছিল, এখানে তো আমরা টু এ পাইছি, যদি এখানে গুণ দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, যা আমাদের জানা ছিল তারই। তাহলে এইটা আমরা পাবো। তারপরেও কাজ হয় না। আচ্ছা, এই লাইন পর্যন্ত বুঝলে কি কি হয়েছে? জি ভাইয়া। এখন খেয়াল করো যে আমরা যে পুরো নিয়েছিলাম, একটা বড় গোলক নিয়েছিলাম, সেটা হচ্ছে যে 4 পাই a স্কোয়ার। ভাইয়া লিমিট গুলো আরেকটু বলতেন। ওটা একটু কষ্ট করে ভিডিও দেখে নিতে হবে পরে। যে এখানকার লিমিটটা, এই যে এই লিমিট গুলা, জি ভাইয়া। আচ্ছা শুধু জি এক্স এর জি জি। জায়গায়, একবার এক্স এর জায়গায় আপার লিমিট বসাইতে হয়। আপার লিমিট আমাদের আর প্লাসে, এক্স এর জায়গায় আমরা আপার লিমিট বসালাম। তারপরে লিমিট বসানোর সূত্রের একটা মাইনাস আছে, এইটা হচ্ছে সূত্রের মাইনাস। তারপরে ভাইয়া লোয়ার ওইটা লিমিট। না, লিমিট গুলো কোথা থেকে আসলো? ও, লিমিটটা কিভাবে আসলো? জি। ও আচ্ছা, আমি ওটা সর্বশেষ, এটা প্রশ্নটা শেষ করে ওইটা বলে শেষ করব। আমি যদিও বলেছি ভিডিও, আচ্ছা প্রশ্নটা শেষ করি তারপর আমি লিমিটটা আরেকবার বলে দেবো কিভাবে আসছে। আচ্ছা ঠিক আছে। তারপর দেখো আমরা যে পুরো ফাঁপা গোলকটা নিয়েছিলাম, সেই ফাঁপা গোলকটার পৃষ্ঠের ক্ষেত্রফল কত ছিল? 4 পাই আর স্কোয়ার না? আর বলতে আমাদের এখানে একটা ফাঁপা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, এগুলো মুখস্থ থাকতে হবে, আমরা ছোটবেলায় পরিমিতির অঙ্ক করার সময় এগুলো করে আসছি। তাহলে এটা ছিল ক্ষেত্রফল। আর ফাঁপা গোলকের ঘনত্ব কত ছিল, যেটা একক ক্ষেত্রফলের ভর, সেটা তো রো ছিল। তাহলে এইটাকে যদি রো দিয়ে গুণ দেওয়া যায় তাহলে কিন্তু এম এর মান পাওয়া যাবে। ওই একটু আগে আমরা যে রো ইকুয়াল এম ভি দেখেছিলাম না, তাহলে সেখানে দেখো এম ইকুয়াল ভি ইন্টু রো ছিল, এ ইন্টু রো। তাহলে এইটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে কিন্তু আমরা পুরো গোলকটারই পেয়ে যাচ্ছি একটা ফাঁপা গোলকের, আর সেটাই তো আমরা পুরো গোলকটার ভর পেয়ে যাব। তাহলে পুরো গোলকটার ভর পেয়ে গেলাম, তাহলে 4 পাই a স্কোয়ার ইন্টু রো, এটাকে এম লেখা যায়। এই জায়গাটার পরিবর্তে এটাকে এম লেখা যায়। তাহলে যে এই জায়গায় আমরা যদি এম লিখে দিই, মানে জি বাদ দিয়ে আর বাকি যে অংশটা আছে এইটার পরিবর্তে এম লেখা যায়। তাহলে এখানে শুধু লেখা হলো, আর জি তো আগে থেকে ছিল, এমটাকে লেখা হলো, জিটা এখানে আগে থেকে ছিল, আর আর তো এখানে আছে। আমরা কিন্তু আবার এই ঘুরে ফিরে ওই সূত্রটাই পাইলাম, ভি ইকুয়াল মাইনাস জি এম বাই আর। এটাই হচ্ছে ফাঁপা গোলকের বাইরের কোনো বিন্দুতে যে বিভব পাওয়া যায় তা ফাঁপা গোলকের সমস্ত ভর কেন্দ্রে বিবেচনা করলে প্রাপ্ত বিভবের মানের সমান। তার মানে ফাঁপা গোলকের সমস্ত কেন্দ্র থেকে যেটা ভর, যেটা বিভব, আমরা যদি আবার ফাঁপা গোলকের বাইরের কোনো বিন্দুতে বিভব বের করি, বের করার পর সমস্ত ভরটাকে যদি কেন্দ্রে বিবেচনা করি, উভয় ক্ষেত্রে বিভবের মান সমান হবে। সমীকরণ আমাদের তাই বলতেছে। আগে কিন্তু আমরা জিএম বাই আর এর যে সূত্র আমরা জানতাম, সেই সূত্রটাই কিন্তু আবার এখানে পেয়ে গেলাম। তার মানে এই জিনিসটা সত্য। এটাই হচ্ছে আমাদের প্রতিপাদন করার ব্যাপার। আচ্ছা, লিমিটের বিষয় ছাড়া এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? প্রশ্ন তো শেষ এখানে। না ভাইয়া। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নেওয়া দরকার। এটা কিন্তু তোমাদের যে সাজেশন, ব্যতিক্রম সাজেশন ফলো করে না, সেখানে কিন্তু এটাকে গোলকীয় খোলক লেখা আছে। গোলকীয় খোলক আর ওই ফাঁপা গোলক, ফাঁপা গোলকের রিং, দুইটাই কিন্তু সেম জিনিস। এই যে তোমাদের বইয়ের ব্যতিক্রমে যে এই অধ্যায়ের প্রশ্ন আছে, প্রশ্ন নাম্বার কত দেখাই, এই প্রশ্নটা হচ্ছে গ বিভাগের 2 নাম্বার প্রশ্নটা। একটি পাতলা সুষম গোলকীয় খোলকের অক্ষের উপর বহিস্থ কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবের রাশিমালা নির্ণয় করো। এই প্রশ্নটাই কিন্তু এইটা। তার মানে গোলকীয় খোলক যে কথা, আর আমাদের এই যে ফাঁপা গোলকের রিং, দুইটাই সেম।
গোলকীয় খোলক বলতে বোঝাচ্ছে কি, আমি একটু ড্র করি। এই যে এরকম একটা গোলক বোঝাচ্ছিল, এই গোলক, এটা হচ্ছে ফাঁপা, এটার একটা খোলক, মানে এটার একটা ক্ষুদ্র অংশ, এটা একটা ক্ষুদ্র অংশ, এটাই তো রিং। দুইটা কিন্তু সেম প্রশ্ন, একটু ভিন্নভাবে লেখা আছে তো, তাহলে ধরে নেবা ওইটা হচ্ছে এই প্রশ্ন। ইয়ার করে ভাই। আচ্ছা, আমি লিমিটের বিষয়ে একটু আসি, যে লিমিটের ভ্যালুটা কিভাবে আসছে, চিত্র থেকে আসবো। আচ্ছা, আমরা শুরুতে কি করেছি, শুধুমাত্র এই যে ছোট্ট একটা রিং ছিল, এই রিংটার সাপেক্ষে একটা বিভব বের করেছি, এই রিং এর সাপেক্ষে। আর তারপর আমরা কি করব, পুরো গোলকটার সাপেক্ষে বের করব। আচ্ছা, আমরা যদি পুরো গোলকটার সাপেক্ষে বের করতে চাই, শুরুতে আগে রিং এর সাপেক্ষে বের করার পর আমরা যদি পুরো গোলকটাকে, এই ফলাফলটাকে ইন্টিগ্রেশন করে দেই, তাহলে কি আমরা পুরো গোলকটার সাপেক্ষে পাবো না? কারণ অসংখ্য ছোট ছোট রিং যুক্ত হয়ে কিন্তু পুরো গোলকটা তৈরি হয়েছে। এই রিং এর যে ফলাফল, সেটাকে পুরো গোলকটার মধ্যে ইন্টিগ্রেশন করলেই আমরা পুরো মানটা পাবো। তাহলে আমরা এখন পুরো গোলকটার মান কিভাবে ইন্টিগ্রেশন করব? যেটা আমাদের লিমিট ছিল, একটা লিমিট ছিল আমাদের এ প্লাস আর, আর একটা ছিল এ মাইনাস আর। আমি একটু লিখি, একটা এরকম ছিল না, লিমিট এ, একটা ছিল এ প্লাস আর, আরটা ছিল কি এ মাইনাস আর। আচ্ছা, আমরা যখন এ প্লাস আর নিব, তখন কোন বিন্দুটা পাচ্ছি? এইটা ছিল আমাদের আর দূরত্ব, তাই না? এইটা ছিল আর দূরত্ব, আর এটা ছিল এ দূরত্ব। যখন এইটা আর যোগ এ করব, তখন কিন্তু এই যে পুরো মানটাই পাওয়া যাচ্ছে, পুরো দূরত্বটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই পুরো দূরত্ব দিয়ে এই বিন্দুটা নির্দেশ করা হচ্ছে আর, কারণ এইটা বরাবর এটা বৃত্তের কিন্তু এই পয়েন্টটা নির্দেশ করতেছে। আবার আমরা যখন আর মাইনাস এ করবো, এটা ছিল আমাদের আর, এ তো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই না? এদিকেও যতটুকু ব্যাসার্ধ, আবার এদিকেও ততটুকু ব্যাসার্ধ। আমরা যদি এই আরটা থেকে যদি আবার এইখানকে ব্যাসার্ধটা যদি বিয়োগ দিই, তার মানে এই অংশটা যদি বিয়োগ দেই, ব্যাটারি ইজ ভেরি ডাউন। আচ্ছা, এখান থেকে যদি আমরা পুরো যে আরটা ছিল, এই আরটাকে যদি, আর থেকে যদি আমরা এ এর মানটা বিয়োগ দিই, এ কোনটা ছিল, এ এইটা ছিল, তাহলে কি আমাদের এই অংশটা থাকে না, এই যে এই পয়েন্টটা পাওয়া যায় না, কিউ পয়েন্টটা? তাহলে আমরা যদি পুরো বৃত্তকে ইন্টিগ্রেশন করতে চাই, এই পাশে একটা পয়েন্ট থেকে শুরু করে নিয়ে এইখানে পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমরা পুরো পয়েন্টটাকে পাবো, পুরো বৃত্তটাকে পাবো। তা আর প্লাস এ এবং আর মাইনাস এ দিয়ে তো এই দুইটা পয়েন্টে পাওয়া যাচ্ছে, একবার কিউ পাওয়া যাচ্ছিল, তারপর একবার এই যে আর পাওয়া গেল। তাহলে এ প্লাস আর আর এ মাইনাস আর, এই দুটো ব্যবহার করে আমরা পুরো বৃত্তটাকে ইন্টিগ্রেশন করে ফেলতে পারলাম। এখানে এই জন্য লিমিটিং ভ্যালু আমাদেরকে কোনটা নিতে হবে, সেটা তো আমাদের, যেটা আমরা দৃশ্যপট ধরে নিয়েছি সেটার সাপেক্ষে নিতে হবে। আমাদেরকে যেহেতু পুরো গোলকটাই ইন্টিগ্রেশন করতে হবে, এই জন্য পুরো গোলকটাকে যে বিন্দু দিয়ে নির্দেশ করলে পুরো গোলকটা আসবে, আমাদেরকে লিমিটিং ভ্যালু সেটাই নিতে হবে। তা আমরা তো দেখতে পেলাম যে এ প্লাস আর আর এ মাইনাস দিয়ে যে পয়েন্টগুলো পাওয়া যায়, সেটা দিয়ে পুরো গোলকটাকেই ইন্টিগ্রেশন করা যায়। তাহলে আমরা সেটা ব্যবহার করলাম, পাওয়া যেহেতু যায়, ব্যবহার করতে তার সমস্যা নেই। এখন বুঝছো কি লিমিটের বিষয়টা? এই প্রশ্নগুলো সময় লাইন করে নাই ছেলে। আচ্ছা, আমরা শেষ করব, আর কোনো প্রশ্ন না থাকলে। রাত গভীর হয়ে গেছে, 10:30 বাজে, প্রশ্ন থাকলে তাড়াতাড়ি বলো, না হলে শেষ করব। শেষ করব কি? জি ভাইয়া। না, তোমরা শেষ বললে শেষ। কেউ কি কিছু বলতেছিল নাকি? আচ্ছা, ওকে। আর এখন থেকে তোমাদের প্রতিদিন ক্লাস হবে,
অল্প অল্প করে পড়বো, কিন্তু প্রতিদিন প্রস্তুতি রাখবো প্রতিদিন ক্লাস করার। যেহেতু পরীক্ষার সামনে চলে আসছে, আমাদের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে, যে কোনো মুহূর্তে রুটিন প্রকাশিত হবে। কেয়ারফুল, অল্প করে পড়াবো তোমাদের। প্রতিদিনকার পড়া প্রতিদিনকার সেটা আয়ত্ত করতে হবে। শুধু পড়ে রেখে বা বুঝে রেখে দিলে কাজ হবে না। আমি কিন্তু এই বিষয়টা আগেও বলছি, আবার বললাম, যে এই ব্যাপারগুলো বোঝার ক্ষেত্রে অনেক সহজ, বোঝাটা খুব সহজ, কিন্তু আয়ত্ত করাটা কঠিন। কারণ পরীক্ষার দিনে যখন একসাথে সবগুলো প্রশ্ন মাথায় ধরে নিয়ে যাবো, তখন একটা চিত্রের সাথে একটা প্রশ্নের আর একটা প্যাচগোছ লেগে কোনটা যে কার সাথে মিলে যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না। এটা সহজ মনে হলেও তাকে বারবার যারা অধ্যয়ন করবে তারাই শুধু পরীক্ষার কেন্দ্রে গিয়ে একটার সাথে আরেকটা তাদের প্যাচ লাগবে না। আর যারা সহজ মনে করে রেখে দিবে তাদের কিন্তু একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন জড়িয়ে যাবে। ফলশ্রুতিতে তারা প্রশ্ন দেখা যাবে যে শুরু করতে পারবে, ফিনিশিং দিতে পারবে না। এরকমটা সাধারণত ঘটে। তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতেছি। সবাইকে আজকের ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে সংযুক্ত সবাইকে জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে পড়াশোনা করব, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ একটু যদি সালগুলো লক্ষ্য করি, যে কত কত সালে প্রশ্নটা আসছে, অনেক সালে কিন্তু প্রশ্নটা আসছে। প্রশ্নটা 2010 সালে আসছে, 12-তে আসছে, 16-তে আসছে, 19, 20 পরপর 2 সালে আসছে। নন মেজরে এরকম রিপিট খুব কম হয়, অল্প একটা প্রশ্ন আছে এরকম রিপিট হয়। তাহলে এইটা তার মধ্যে এটা একটা প্রশ্ন, ঘুরে ফিরে বারবার প্রশ্নটা আসে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে মুক্তিবেগ কি এবং মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো। তাহলে মুক্তিবেগ কি, সংজ্ঞাটা একটু দেখে নেই। মুক্তিবেগের সংজ্ঞাটা একটু মুখস্থ করে নিতে হবে। যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসবে না, সেই পরিমাণ বেগকে মুক্তিবেগ বলে। এই সংজ্ঞাটা একটু মুখস্থ রাখতে হবে। তার মানে সে অভিকর্ষের মায়া কাটিয়ে, পৃথিবীর অভিকর্ষের মায়া কাটিয়ে উপরে চলে যাবে যে পরিমাণ বেগে নিক্ষেপ করলে, সেটাই হচ্ছে আমাদের জন্য মুক্তিবেগ। আমাদের প্রশ্নের মূল অংশ হচ্ছে মুক্তিবেগের গাণিতিক রাশিমালা প্রতিপাদন। হ্যাঁ, আমি একটু এদেরকে আনমিউট করে দিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রশ্ন, মুক্তিবেগের গাণিতিক রাশিমালা প্রতিপাদন করো। এটা ছিল আমাদের মূল প্রশ্ন। তাহলে আমরা ধরে নেই, মনে করি ভর বিশিষ্ট একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং একটি পর্যায়ে বস্তুটি এক্স উচ্চতায় পৌঁছালো, পৃথিবীর ভর এগুলো আমরা কিছু দৃশ্যপট ধরে নিচ্ছি যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে পৌঁছতে পারি। তাহলে পৃথিবী থেকে বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হলো, সেটি এক্স উচ্চতায় উঠলো। তারপর পৃথিবীর ভরকে আমরা ক্যাপিটাল এম ধরে নিচ্ছি। পৃথিবী এবং বস্তুটির মধ্যে ক্রিয়াশীল অভিকর্ষজ বল কত হবে? আমরা অভিকর্ষজ বলের সংজ্ঞা থেকে জানি। এটা হচ্ছে অভিকর্ষজ বলের গাণিতিক সংজ্ঞা, F=g m1m2/d² বা দূরত্ব স্কয়ার। এখানে আমাদের দূরত্ব এক্স, যেহেতু বস্তুটা এক্স দূরত্ব উপরে উঠেছে। আর এইটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে বস্তুটির ভর। তাহলে এটা স্বাভাবিক জিনিস। তাহলে নিক্ষিপ্ত বস্তুটির উপর ক্রিয়াশীল অভিকর্ষজ বল বিভিন্ন উচ্চতায় বিভিন্ন হয়। অভিকর্ষজ বল বিভিন্ন উচ্চতায় বিভিন্ন হয়। সেটি যখন ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে তখন বলের মান একরকম, ভূপৃষ্ঠ থেকে যখন অনেক উপরে থাকে তখন এই বলের মানটা আরেক রকম। এরপর বস্তু কর্তৃক এক্স উচ্চতায় পৌঁছানোর পর আরো ক্ষুদ্র ডিএক্স উচ্চতা অতিক্রমের জন্য অভিকর্ষ ত্বরণ বলের বিরুদ্ধে সম্পাদিত কাজ। আচ্ছা, অভিকর্ষজ বল সবসময় কিন্তু নিচের দিকে ক্রিয়া করে, আর আমরা বস্তুটাকে উপরের দিকে ছুঁড়ে মেরেছি। উপরের দিকে ছুঁড়ে মারার কারণে সেটা কিন্তু অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করছে।
আর আমরা যে আজকে রাশিমালাটা প্রতিপাদন করব, এটা মূলত কাজ হিসাব করার মাধ্যমে কি পরিমাণ কাজ সংগঠিত হলো, এই কাজ সংগঠনের ধারণাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু আজকের প্রশ্নটা প্রতিপাদন করব। তাহলে এই জন্য আমাকে কাজ বের করতে হবে। শুরুতে সেটি এক্স উচ্চতায় গেল, এক্স উচ্চতায় যাওয়ার পর আমরা আরো কিছু তাকে কিছু দূর অতিক্রম হতে দিলাম, সেই বস্তুটাকে আরো কিছু উপরে উঠতে দিলাম। এই সময়টাতে ক্ষুদ্র একটা কাজ আমরা হিসাব করলাম যে ওই অল্প সময়ে কি পরিমাণ কাজ হলো, সেটাকে আমরা ডি ধরে নিয়েছি। যে ডি কাজের সংজ্ঞা থেকে আমরা জানি এফ ইন্টু ডিএক্স, এটা হচ্ছে কাজের সংজ্ঞা, কাজের সমীকরণ। আমরা এখানে চাইলে এফ এর মান বসিয়ে নিতে পারি। একটু আগে আমরা যে এফ এর এই যে মানটা এখানে দেখেছিলাম GM/x², এফ এর জায়গায় এই মানটা বসিয়ে নিতে পারি। আর ডিএক্স তো এখানে আগে থেকেই গুণ ছিল। এখন এই যে এইখানে পর্যন্ত বলতো কারে কোনো বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, আবার মিউট করে দিতে হবে। মিউট অল। আচ্ছা বলো, এইখানে পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা হলো কিনা, এই জায়গা পর্যন্ত? না ভাই, সমস্যা নাই। তাহলে দেখো পরবর্তী অংশে, অতএব বস্তুটি অভিকর্ষজ ক্ষেত্রের বাইরে যেতে সম্পন্ন কাজ। আমরা কিন্তু মুক্তিবেগ সংজ্ঞায় পড়েছিলাম যে তাকে অভিকর্ষ যে ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে হবে, এই পরিমাণ বেগ দিতে হবে। তাহলে আমরা ছোট্ট একটা কাজ কিন্তু একটু আগে হিসেব করলাম ডিএক্স। তাহলে ওই ডিএক্স থেকে আমরা যদি পুরো সে যত দূর যাবে, যেখান থেকে আমরা তাকে নিক্ষেপ করেছি, ওই নিক্ষেপ করার জায়গা থেকে শুরু করে সে যখন একেবারেই মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে, এই যে মধ্যবর্তী স্থানটুকু, এই পুরো স্থানটার মধ্যেই আমরা ক্ষুদ্র কাজকে ইন্টিগ্রেশন করব। তাহলে কিন্তু আমরা পুরো কাজটা পেয়ে যাব, তাই না? বিষয়টা হচ্ছে এরকম যে একটু ড্র করি। এই যে সামান্য একটু উচ্চতা, এইটুকু উঠতে তার কাজ করতে হচ্ছে ডিএক্স। আমরা এখন একদম তাকে মহাকাশের ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে বিশাল বড় দূরত্ব অতিক্রম করছে, এই পুরো এলাকাটার মধ্যেই ইন্টিগ্রেশন করব, তাহলে কিন্তু পুরো কাজটা আমরা পেয়ে যাব। গাণিতিক ভাবে এভাবে করার সুযোগ আছে, ক্যালকুলাস পদ্ধতি আমাদেরকে এই ক্যালকুলেশনটা করার সুযোগ করে দিয়েছে। আচ্ছা তাহলে এখন আমরা তাহলে কি করব, এখন মানগুলো বসাই নেই, মানগুলো একটু বসাই নেই। এই যে অভিকর্ষজ ক্ষেত্রের বাইরে যেতে বস্তুটি অভিকর্ষজ ক্ষেত্রের বাইরে যেতে সম্পাদিত কৃত কাজ কত হবে, আমরা একটু আগে যে ডিডব্লিউ পেয়েছি সেই ডিডব্লিউটাকেই কিন্তু আমরা এখন ইন্টিগ্রেশন করতেছি এই সীমার মধ্যে, x=r সীমা থেকে x=ইনফিনিটি এই সীমার মধ্যে। এখানে শুধু এই লিমিটিং ভ্যালুটা একটু বুঝতে হবে, আর এটা তো নর্মাল ভাবে আসছে, যেটা ছিল আমাদের ক্ষুদ্রতম কাজের মান। ক্ষুদ্রতম কাজটাকে ইন্টিগ্রেশন করে আমরা বড় কাজে পরিণত করতেছি। লিমিটের বিষয়টা একটু বলি, লিমিটটা কিভাবে আসছে। তো ধরে নাও যে এটা হচ্ছে আমাদের সেই পৃথিবীটা, এই যে এটা আমাদের পৃথিবী, এটা যদি আমাদের পৃথিবী হয়, আহ, বস্তুটা আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করতেছি, তাই না? এই জায়গা থেকে নিক্ষেপ করতেছি। তাহলে এটা, আর এই জায়গাটা আমরা ধরে নিলাম উপরে, এটা হচ্ছে একদম মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরের অংশ, মানে এটা হচ্ছে আমাদের জন্য ইনফিনিটি। তাহলে আমরা বস্তুটাকে কত দূর নিয়ে গেলাম? এইখানে যখন বস্তুটা ছিল তার দূরত্ব কত ছিল? x=r ছিল না? কারণ অভিকর্ষটা তো এই পৃথিবীর কেন্দ্র থেকে ক্রিয়া করতেছে। তাহলে কেন্দ্র থেকে এই পৃষ্ঠের দূরত্ব, এটা তো পৃথিবীর ব্যাসার্ধ r, তাই না? তার মানে আমরা যখন এখান থেকে তাকে নিক্ষেপ করি, তখন অলরেডি সে কিন্তু কেন্দ্র থেকে r দূরত্বে ছিল। আর নিয়ে যাব কোথায়? নিয়ে যাব এই যে অসীমে নিয়ে যাব, অসীমে নিয়ে যাবো। তাহলে আমরা এখন এই যে এই পুরো রাস্তাটাকেই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে পৃষ্ঠ থেকে এই যে এই এরিয়াটা। তাহলে এই জায়গাটাতে x=r ছিল,
এই একদম শুরুতে x ইকুয়াল r ছিল, আর এখানে হবে x ইকুয়াল ইনফিনিটি। তাহলে আমরা যদি লিমিটিং ভ্যালুটা এভাবে ধরি, তাহলে কিন্তু আমাদের যতটুকু রাস্তায় আমাদের কাজের মান নির্ণয় করতে হবে সেই পথটাই আমরা পেয়ে যাচ্ছি। আমাদের তো সেটাই লিমিট নিতে হবে, যে লিমিট বসালে আমাদের যেটা প্রয়োজন সেটা আসে। তা আমরা দেখলাম যে x ইকুয়াল টু r আর x ইকুয়াল টু ইনফিনিটি নিলেই আমাদের যতটুকু দরকার ততটুকু আসে, তাই আমরা সেই লিমিটিং ভ্যালুটাই চয়েস করলাম। এখন বলো যে লিমিটিং ভ্যালুটা বুঝতে পারছো, যে এখানে এই যে এই লিমিটিং ভ্যালুটা কিভাবে নেওয়া হলো? লিমিটিং ভ্যালুটা বুঝলে এটা শুধু নর্মাল ডিএক্স এর মান বসানো হয়েছে, ক্ষুদ্রতম কাজের যে একটু আগে বের করলাম সেটাই বসানো হয়েছে। আচ্ছা বলো যে লিমিটের বিষয়টা বুঝছো কিনা? আচ্ছা ভাই, এই যে আপার লিমিট কোনটা ধরবো আর লোয়ার লিমিট কোনটা, এটা একটু যদি বুঝাইতেন। লোয়ার লিমিট আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে কোনটা নিচে কোনটা উপরে, এইটা এখানে শুরু করছি না, বস্তুটা তো এখান থেকে নিক্ষেপ করা শুরু করছি, তার মানে এটা হচ্ছে লোয়ার যেটা নিচে আছে, আর আপার লিমিট তো যেটা আপারে উপরে নিয়ে যাচ্ছি। এটা তো সিকোয়েন্স অনুযায়ী বোঝা যাচ্ছে। তাহলে এইটা লোয়ার লিমিট, নিচ থেকে শুরু করছি, নিচ থেকে তাকে উপরে নিয়ে যাচ্ছি ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে আপার লিমিট। এখন বোঝা গেছে? জি জি। উল্টো করলে সমস্যা নেই, উল্টো করলে এখানে শুধু একটা মাইনাস চলে আসবে, ঋণাত্মক চিহ্ন চলে আসবে, মান কিন্তু একই পাওয়া যাবে, শুধু দিকটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু মানের পরিমাণ সমান হবে। আচ্ছা তারপরে আমরা আসি, এটাকে এখন ইন্টিগ্রেশন করা হচ্ছে। ইন্টিগ্রেশন করতে গেলে যারা কনস্ট্যান্ট তাদেরকে বাইরে নিলাম, জি এম এম এরা সবাই কনস্ট্যান্ট, এদেরকে বাইরে নেওয়া হলো, শুধুমাত্র এক্স স্কোয়ার থাকে। এই এক্স স্কোয়ার হচ্ছে আমাদের জন্য এক্স স্কোয়ার, যেটা মূলত হরে আছে যেহেতু, সেটা মূলত 1/x², তাকে কিন্তু আমরা চাইলেই এক্স ইনভার্স 2 এইভাবে লিখতে পারি। এই যে এক্স ইনভার্স 2 লিখলাম, আর বাকি যারা আছে তারা তো চলে গেছে বাইরে কনস্ট্যান্ট হিসেবে। তাহলে এখন এক্স ইনভার্স 2 এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে মান কি হবে? তাহলে যেটা পাওয়ার ছিল পাওয়ারের সাথে এক যোগ হবে, এক যোগ হলে সেটা হয়ে যাবে কি -1 হবে পাওয়ারের সাথে। আচ্ছা ড্রটা ইয়ে করে ফেলি। আচ্ছা পাওয়ারের সাথে এক যোগ হলে সেটা 1 হয়ে যাবে, আর যে ফলাফলটা পাওয়া গেল -2 আর +1 করলে কিন্তু -1 থাকে, -1, ওই -1টা আবার এখানে সামনে যাবে, সামনে চলে গেল। তাহলে এই জিনিসটা এরকম ছিল আর কি, ইন্টিগ্রেশন করার পর এরকম কিছু একটা হচ্ছিল যে -x⁻1, যেটা x⁻1 সেটাকে তো আমরা 1/x লিখতে পারি। তাহলে এখানে এই কাজটাই করা হয়েছে। হ্যাঁ তারপর কি হলো, আপার লিমিট আর লোয়ার লিমিট আমরা বসিয়ে দিলাম। তাহলে একবার হচ্ছে আমরা এক্স এর জায়গায় আপার লিমিট বসাবো আর একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে যখন আমরা আপার লিমিট বসালাম তাহলে -∞ নিচে আসলো, আর যখন লোয়ার লিমিট বসালাম তখন এটা লোয়ার লিমিট বসলো। আর মাঝখানে যেহেতু আমাদের সূত্রে একটা মাইনাস ছিল, সূত্রের মাইনাস থাকার কারণে ওই মাইনাস আর আমাদের রাশিতেই একটা মাইনাস ছিল, তারা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এখন বলতো এইটুকু অংশ পর্যন্ত বুঝছে কিনা? সাধারণ ইন্টিগ্রেশন। ভাই 1/∞ সমান কত? 0? হ্যাঁ এটার মান 0, আর এটা যেহেতু ভাইয়া হ্যাঁ মাইনাসটা কিভাবে আসছে? জি জি। ইন্টিগ্রেশনের সময় এই যে আমরা যখন এভাবে ইন্টিগ্রেশন করতেছিলাম যে x-2, তাই না, এভাবে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে x⁻2 + 1 এটা হওয়ার কথা। আর এখানকার যে ফলাফল -1, -1টা তো এখানে সামনে যাবে ইন্টিগ্রেশন নিয়ম অনুসারে, সামনে বলতে নিচে, ইন্টিগ্রেশন বেলা নিচে আসে, তো নিচে -1 যাবে। এই -1টার নিচে যে কথা আর উপরে মাইনাস দেওয়া একই কথা, এইটা নিচে না লিখে মাইনাসটা এখানে দেওয়া হচ্ছে, কারণ -1 দিয়ে গুণ করলে কিন্তু পুরো রাশিটাই মাইনাস হয়ে যাবে। এখন বোঝা গেছে এটা কিন্তু এখানে এরকম হওয়ার কথা ছিল, এই যে -2 + 1,
তাহলে এখানে তো -1 কোনটা, এখানে তো -1 হবে, তাহলে এরকম হওয়ার কথা। তারও বলতেছি এক্স ইনভার্স 1 এটা হচ্ছিল, আর এখানে একটা -1 হচ্ছিল, তাই না? তা এই -1টা এখানে না রেখে আমরা এইখানে লিখে দিলাম এক্স ইনভার্স 1। এখন কি বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে আমরা এখন এই যে এটা তো 0 হয়ে গেল, এই জিনিসটা ফলাফল 0। এইটাকে এর সাথে গুণ করে দিলাম, তাহলে কি হবে, টা উপরে চলে যাবে, আর এটা কিন্তু হর আকারে আছে, এটা কিন্তু ভাগ চিহ্ন, নিচে আর থাকবে। তাহলে আমরা পুরো রাস্তায় তাকে একদম অসীম পর্যন্ত পাঠাতে কি পরিমাণ কাজ হবে, সেই কাজের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা আরো কিছু আমাদের আগে থেকে প্রতিবাদীদের কিছু ধারণা ব্যবহার করে আমাদের প্রমাণটা শেষ করব। আগে আমরা কয়েকদিন আগেই কাজ শক্তি উপপাদ্যের বিষয় পড়ছি। তাই কাজ শক্তি উপপাদ্য অনুসারে কোনো বস্তু কর্তৃক সম্পাদিত বারবার পরীক্ষা আসে। ভাই মুক্তিবেগের রাশিমালা কি দুইটাই? উপরে ভিসি সমান এইটা এইটা √2 ডিভাইডেড রাশিমালা নির্ণয়ের সময় সবচেয়ে সহজ চেষ্টা করতে হবে, সবচেয়ে সহজ ফর্মুলাতে নিয়ে আসার, যেটা ব্যবহার করতে সবচেয়ে ইজি। তাহলে কোন সমীকরণটা ব্যবহার করতে ইজি? এটা কিন্তু টিচার মার্কেটে যে আমরা এমন সমীকরণ প্রতিপাদন করে রেখে দিছি যে 2-1 লাইন আগেই সমীকরণ প্রতিপাদিত বলে দিছি, কিন্তু সবচেয়ে যেটা ব্যবহার ইউজ করা সহজ সে পর্যায়ে নিয়ে যায়নি, তাহলে কিন্তু ফুল মার্ক না দিয়ে 1 মার্ক কম দিয়ে দিবে। এইটা হচ্ছে সবচেয়ে সহজ 6 নাম্বার যে সমীকরণ, এইটা হচ্ছে মুক্তিবেগের মূল রাশিমালা। কেউ যদি এইখানে পর্যন্ত রাখে সে কিন্তু 1 মার্ক কম পাবে, 1 মার্কের কিছু মার্ক কম পাবে। তো এই পর্যন্ত আমাদেরকে দিতে হবে। মূল সমীকরণ হচ্ছে এটা 6 নং সমীকরণ, যেটা এই যে 6 নং সমীকরণ, এই যে 6 নং সমীকরণ হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। সুতরাং দেখা যায় যে মুক্তিবেগ সংশ্লিষ্ট স্থানের অভিকর্ষ ত্বরণের মান এবং পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। এটা স্যাটেলাইট বা বস্তুর ভরের উপর ডিপেন্ডেন্ট নয়, কারণ এম তো এই যে আগেই কাটাকাটি চলে গেছে, কাটাকাটি চলে গেছে। তাহলে এখান পর্যন্ত আমাদের প্রশ্ন শেষ। এখন পুরো প্রশ্নের ব্যাপারে বলো, এই পুরো প্রশ্নের মধ্যে না বোঝার মতো কোনো জায়গা এখনো পর্যন্ত আছে কি না? ভাই এই প্রশ্ন হ্যাঁ, 2019 সালে 2020 সালের দুইটাতেই আসছে। এখন দুইটাতে যদি আসছে। আহ 21 সালে যেগুলো আসছে ওর মধ্যে যদি কিছু আমাদের বেলা আসে। এটা আসার চান্স খুব কম, এটা একেবারে ইতিহাসে বিরল ঘটনা ঘটে। তোমার যদি প্রিপারেশন ভালো হয়ে থাকে, যথেষ্ট সময় যদি থেকে থাকে, তাহলে 20 সালে প্রশ্ন পড়ে নিলেও ভালো হয়। কারণ ওই যে হঠাৎ করে যদি একটা প্রশ্ন চলে আসে, সতর্কতা হুম সতর্কতা আসে, টেস্টে তবে নন মেজরে এই কম আসে। হুম নন 21 মেজরে সালে যেগুলো আসে টেস্টে ওইগুলোই বেশি দেয়। ওগুলোই বেশি দেয়। তবে নন মেজরের ক্ষেত্রে এই কাজটা একটু কম হয়। মেজর হলে আমরা প্রশ্ন অনেক সময় গ্যারান্টি দিয়ে বলা যায় যে এই প্রশ্নটা আসবেই, সাজেশন তৈরি করা খুব সহজ। কিন্তু নন মেজরের ক্ষেত্রে প্রশ্ন রিপিট খুব কম হয়। দেখা যাচ্ছে যে বিগত 5 সালে প্রশ্ন যদি কেউ পড়ে, তারপরে এখান থেকে সে 45-50-এর বেশি খুব একটা আসে না, মোটামুটি পাস করার মতো নাম্বার পাওয়া যায়। এই জন্য বেশি করে পড়তে হয়, শুধু বিগত সাল আর 99% পড়ে নন মেজরে কোনো কাজ হয় না, আরো বেশি বেশি পড়তে হয়। তাহলে আমরা পরের ভাইয়া প্রশ্ন আমি যাই নাকি? হ্যাঁ বলো। ভাইয়া আমি 3 মিনিট লেট করছি আসতে, তো শুধু একটা ও, প্রশ্নটা যদি দেখা দিতাম ক্লাস শেষে নোট করে ফেলতে পারতাম। বুঝি নাই প্রশ্ন। প্রশ্নটা যে কি সেটা দেখি না, যদি ও আচ্ছা, প্রশ্নটা একটু দেখা দিত বলতেছি। তাহলে। প্রশ্ন হচ্ছে যে মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো। এই যে প্রশ্ন দেখাচ্ছি, মুক্তিবেগ কি এবং মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো। ঠিক আছে, এই যে প্রশ্নটা 2010, 12, 16, 19, 20 অনেক সালে আসছে, তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটাই প্রশ্ন যে মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো। এটা ধীর স্থির হয়ে বসে তুমি ভিডিওটা দেখে নেবে আবার। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন আসলে অনেকগুলো বাংলা কথা, তো পরে দেখলাম যে আমাদের যে সাজেশনে একটু বানান টানান ভুল করছে, তো এই জন্য একটু দেখাই দিই।
তাহলে এটা উপরে যে বাংলা কথাগুলো এটা একটু নিজের থেকে পড়ে নিতে হবে। আমি শুধু মূল বিষয়টা বুঝাই দেবো, ওইটা বুঝতে পারলে আশা করি বাকি সবকিছু বোঝা যাবে। ঠিক আছে, আমি সবকিছু লাইন বাই লাইন ধরে ধরে এত কিছু বোঝাচ্ছি না, বাংলা লেখাগুলো উম, নিজ দায়িত্বে পড়ে ফেলতে হবে। মূল বিষয় হচ্ছে, প্রশ্নের মূল থিম হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ কি, এটা সংজ্ঞা তো পড়তেই হবে। একজন নভোচারী পৃথিবী প্রদক্ষিণকালে নিজেকে ওজনহীন মনে করেন কেন? কি কারণে ওজনহীন মনে করেন? ওজনহীন মনে করার কারণ হচ্ছে যে, আমরা মূল বিষয়টা ব্যাখ্যা করি। এই যে কোথায় গেল, এই পর্যন্ত পড়ে নেবা। এই যে পরে আমরা যে টাইপিং করে যে অংশটা দিয়েছি, এই অংশটা বুঝতে পারলে এই প্রশ্নের মূল থিম বোঝা যাবে। এখানে কি বলছে যে মহাকাশচারীরা মহাশূন্য যানে করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় পৃথিবীকে বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। এই বৃত্তাকার গতির জন্য মহাশূন্য যানের পৃথিবীর কেন্দ্রের দিকে ওই উচ্চতায় জি এর সমান মানের আরো একটি ত্বরণ সৃষ্টি হয়। এই অবস্থায় জি মাইনাস জি হয়ে যায়, জি কাটাকাটি হয়ে যায়। ফলে মহাশূন্যচারীরা মহাশূন্য যানের উপর কোনো বল প্রয়োগ করতে পারেন না। ফলে তারা নিজেদেরকে ওজনহীন মনে করে। ঘটনাটা কি ঘটলো? ভাই এতটুকু এতটুকু কি লিখবো? উপর থেকে নিচের লিখে টুকু? আসতে হবে, এতটুকু না, পুরোটাই লিখতে হবে। এইটা মনে করে যে এইটা শেষ করার পর এইটা শুরু করতে হবে, হুম। কারণ এই প্রশ্নটা অনেক সময় 7 মার্কের জন্য আসতে পারে। একদম উপর থেকে লিখতে হবে। মানে আমাদের বইতে এই জায়গাটা একটু উল্টা পাল্টা করে লেখা আছে, তো ভাষাগুলো একটু কেমন কেমন আছে। ওই ওগুলো বাদ দিয়ে আমি একটু সহজ যেটা সেটাই দিয়েছি। এভাবে দেওয়া আছে কিন্তু ভাষাগুলো একটু উল্টে পাল্টে দেওয়া আছে। পুরোটাই প্রশ্ন শুরু থেকে যেভাবে আছে ওভাবে লিখতে হবে। তাহলে এখন কি ঘটনা ঘটলো সেটা একটু আমি বলি, যে এখানে মূলত কি হচ্ছে। আহ এই হচ্ছে আমাদের পৃথিবী, এটা ছিল তাই না, এটা আমাদের পৃথিবী ছিল, ধরে নিলাম এটা আমাদের পৃথিবী। এখান থেকে আমরা একটা মহাশূন্য যান, সে পৃথিবী কেন্দ্র করে কখন ঘুরতে থাকবে, কখন ঘুরতে থাকবে, এটা তো একটা নির্দিষ্ট নিয়ম আছে। সে তখনই ঘুরতে থাকবে যে আমরা যখন পৃথিবী থেকে তাকে একটা গতি দিয়ে পাঠাবো, একটা গতি দিয়ে পাঠাবো, আর সে যখন বৃত্তাকার পথে ঘুরবে এইভাবে, তার এই এই পথে যখন সে ঘুরবে, তখন তার মধ্যে ক্রিয়াশীল কয় প্রকার ত্বরণ থাকবে? অবশ্যই 2 প্রকার ত্বরণ থাকবে। এই 2 প্রকার ত্বরণ না থাকলে কিন্তু এই মহাশূন্য যানটাকে পৃথিবীর চারদিকে কখনোই ঘোরানো যাবে না। এক প্রকার ত্বরণ হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, আরেক প্রকার ত্বরণ হচ্ছে কেন্দ্র বিমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ কোনটা? যেটা আমাদের কাছে মহাকর্ষীয় ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, এইটাই কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ, এই পৃথিবীর কেন্দ্রের দিকে টানতেছে। আর কেন্দ্র বিমুখী ত্বরণ কোনটা? কেন্দ্র বিমুখী ত্বরণ হচ্ছে যে ত্বরণটা তাকে বাইরের দিকে ছিটকে নিয়ে যেতে চায়, এটা হচ্ছে কেন্দ্র বিমুখী ত্বরণ। মনে করো যে তুমি একটা বলকে সুতায় বেঁধে যদি আঙ্গুলের চারদিকে ঘোরাতে থাকো, তাহলে কিন্তু সেটার উপরও 2টা ত্বরণ থাকবে। একটা ত্বরণ হচ্ছে তাকে সবসময় কেন্দ্রের দিকে টেনে নিয়ে আসতে চাবে, এই এই ত্বরণটা মূলত সুতা বলটাকে দিবে, এই ত্বরণটা। আরেকটা হচ্ছে যে ওই সুতাটা আঙ্গুলের মধ্যে একটা ত্বরণ দিবে, ওই ত্বরণটার জন্য বস্তুটা সবসময় ছিটকে বের হয়ে যেতে যাবে। এই 2টা ত্বরণ। তাহলে একটা বস্তু তখনই পৃথিবীর চারদিকে ঘুরবে, কোনো একটা মহাকাশযান, যখন তার কেন্দ্র বিমুখী ত্বরণ এবং কেন্দ্রমুখী ত্বরণের মান সমান হবে। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ ছিল আমাদের জন্য জি, আর কেন্দ্র বিমুখী ত্বরণ যখন জি হয়ে যাবে, সমান হবে, তখন জি, একটা জি আর একটা জি কে ক্যান্সেল আউট করে দেবে, কারণ একটা জি এর দিক হচ্ছে বাইরের দিকে বিমুখী, আর একটা হচ্ছে কেন্দ্রমুখী ভিতরের দিকে। তাহলে জি পরস্পর কাটাকাটি হয়ে যাবে। তার মানে এই মহাকাশ যানটির উপর কোনো লব্ধি, কোনো ত্বরণ ক্রিয়া করবে না, এই জন্য সে নিজেকে ওজনহীন মনে করবে। ব্যাপারটা বোঝা গেল? এই ব্যাপারটা মাথায় রেখে বাংলা পড়াগুলো, বাংলা লেখাগুলো একটু নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। বোঝা না গেলে বলো আরেক।
ভাই বাংলা লেখাগুলো একটু পড়ে দেন, বাংলা তাহলে আরো লেখা সহজ হবে। বাংলা লেখা পড়ে নিতে হবে, না না বুঝলে পরে জিজ্ঞেস করে নেবেন গ্রুপে। বাংলা লেখাগুলো তো সহজ পড়াই আছে। হ্যাঁ ভাই। আচ্ছা, মোটামুটি পড়ে দিচ্ছি, মোটামুটি পড়ে দিচ্ছি, যতক্ষণ আমাদের সময় আছে ততক্ষণ পড়ি। আমাদের সময় কিন্তু শেষের দিকে, 10 মিনিটের ওয়ার্নিং দেখা দিচ্ছে। এই কোথায় গেল? আচ্ছা, অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা, এটা তো পড়ে নিতে হবে। এই যে এখান থেকে শুরু করি। হ্যাঁ, কোনো বস্তুর উপর পৃথিবী যে আকর্ষণ বল কাজ করে সেটাই মূলত ওজনের, তো আমরা আগে থেকে জানি। তাই পৃথিবীর এই আকর্ষণ বল তথা ওজন নির্ভর করে অভিকর্ষ ত্বরণ জি এর মানের উপর। আমরা জানি ওজন হচ্ছে কি mg, তাহলে জি এর মানের উপর ডিপেন্ড করতেছে। কোনো বস্তুর উপর যদি পৃথিবীর আকর্ষণ বল না থাকে তাহলে বস্তুটি ওজনহীন হবে। আকর্ষণ বল যদি না থাকে তাহলে ওজনহীন হবে। এই ঘটনাগুলো ঘটতে পারে কেবল অসীম দূরত্বে, একেবারে অনেক দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে যেখানে পৃথিবীর মহাকর্ষ বল কাজ করবে না, এরকম জায়গায় ওজনহীনতা অনুভব হতে পারে পৃথিবীর সাপেক্ষে। আবার যদি আমরা পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাই তাহলে কিন্তু বস্তু ওজনহীন হবে, কারণ কেন্দ্রের দিকে তাকে বস্তুটাকে টানা হচ্ছে। যদি কেন্দ্রেই চলে যাই তাহলে তো আর টানাটানি কিছু থাকে না। কিংবা পৃথিবী এবং চাঁদ বা অন্য কোনো গ্রহের মাঝামাঝি স্থানে যেখানে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল চাঁদের বা অন্য কোনো গ্রহের আকর্ষণ দ্বারা নিষ্ক্রিয় হয়ে যায়, এরকম জায়গাতেও মহাকর্ষ বল শূন্য হতে পারে। কিভাবে? মানে এইখানে একটা পৃথিবী, এটা হচ্ছে চাঁদ, বস্তুটা যদি মাঝখানে থাকে, এই যে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে চাঁদ, এরকমটা যদি বস্তু যদি মাঝখানে থাকে তাহলে এই দিক দিয়ে পৃথিবী টানতেছে আর এই দিক দিয়ে চাঁদ টানতেছে, তাহলে এরা টানার দিকটা পরস্পর, আকর্ষণ বলের মানে দিকটা পরস্পর বিপরীতমুখী হওয়ার কারণে একটা আরেকজনকে কাটাকাটি করে ফেলবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। এরকম জায়গায় ওজনহীনতা দেখা দিতে পারে। তারপর হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যায়। আসলে ওজন আর ওজন অনুভব হওয়া দুটো এক ব্যাপার নয়। মানুষের ওজন থাকলেই সে সেটা অনুভব করতে পারে না। ওজন মূলত হচ্ছে যে পৃথিবীতে কোনো ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বল থাকবেই, ফলে তার ওজন হুম, ফলে তার ওজন থাকবেই। কিন্তু সেই ওজন অনুভব করবেন কেবলমাত্র তখনই যখন ওজন তার সমান ও বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া দেয়। একটু করে নিয়ে যাই। এটা তখনই থাকবে সমান ও বিপরীতমুখী যখন প্রতিক্রিয়া বল দেবে, সেটাই মূলত ওজন। এখানে এই ব্যাপারটা মনে রাখতে হবে যে আমরা কোন জিনিসটাকে ওজন হিসেবে অনুভব করে থাকি। এই হচ্ছে ধরে নিলাম যে ভূপৃষ্ঠ, আর এখানে তুমি দাঁড়ায় আছো। তো আমরা মাটিকে একটা বল দিচ্ছি, সেই বলটা কিন্তু mg, তাই না? আবার প্রতিক্রিয়া হিসেবে মাটি কিন্তু আমাকে উপর থেকে একটা বল দিচ্ছে, সেটা কি -mg। আচ্ছা, আমরা এই যে -mg বলটা, এইটাই মূলত আমরা অনুভব করব। যেটা প্রতিক্রিয়া বল সেটাই আমাদের উপলব্ধির মধ্যে আসবে। আমরা বল দিচ্ছি mg, আর মাটি আমাকে দিচ্ছে উল্টা প্রতিক্রিয়া বল দিচ্ছে। উল্টো যেটা প্রতিক্রিয়া বল, শুধুমাত্র সেটাই আমরা ওজন হিসাবে ফিল করব। তাহলে মানুষের ইন্দ্রিয় এটাই ফিল করতে পারবে। তাহলে প্রতিক্রিয়া বল যেটা, সেটাই মূলত আমরা ফিল করবো। এখানে কিন্তু এই কথাটাই বলা হয়েছে। তো সেই ওজন অনুভব করবেন যখন কেবলমাত্র তার ওজনের সমান এবং বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল তার উপর প্রযুক্ত হবে, সেটাই শুধু সে ফিল করতে পারবে। আমরা যখন কোনো কিছুর উপর দাঁড়াই, যেমন ঘরের মেঝে বা কোনো টেবিলের উপর, তখন ওই মেঝে বা টেবিলের উপর আমরা নিচের দিকে আমাদের ওজনের সমান একটা বল প্রয়োগ করি, সেটা হচ্ছে mg। এখন এই মেঝে বা টেবিলও নিউটনের তৃতীয় সূত্রানুসারে আমাদের উপর ওজনের সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল উপরের দিকে প্রয়োগ করে, আর আমরা সেই বলটাই অনুভব করি, অর্থাৎ আমরা ওজন অনুভব করি। তো আমরা এখানেও এটাই বলা হলো যে আমরা শুধুমাত্র সেটাই অনুভব করি যেটা পৃথিবী আমাদেরকে প্রতিক্রিয়া হিসেবে দেয়। তারপর দেখো, মহাশূন্যচারীরা মহাশূন্য যানে করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। এই বৃত্তাকার গতির জন্য মহাশূন্য যানের পৃথিবীর কেন্দ্রের দিকে ওই উচ্চতায় জি এর মানের
সমান মানের আরেকটি ত্বরণ সৃষ্টি হয়, যেটা হচ্ছে কেন্দ্রবিমুখী ত্বরণ। আর জি এর মানটা ছিল কেন্দ্রমুখী ত্বরণ। ফলে একটা ত্বরণ আরেকটাকে ক্যান্সেল আউট করে দেয়, কাটাকাটি করে দেয়। ফলে মহাকাশচারীরা মহাশূন্য যানের উপর কোনো বল প্রয়োগ করার সুযোগ পান না। ফলে তারা নিজেকে ওজনহীন মনে করেন। তারা যেহেতু মহাকাশ যানের মেঝেতে কোনো বল প্রয়োগ করতে পারেন না, মেঝেও তাকে প্রতিক্রিয়া দিতে পারে না, মহাকাশ যানের মেঝে, এই জন্য সে নিজেকে ওজনহীন মনে করে। আচ্ছা, এখানে 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 একটা মনে রাখতে হবে যে আসলে কি এখানে ওজন শূন্য? নিরঙ্কুশ ভাবে শূন্য নয়, সেখানে ওজন আছে, কিন্তু আরেকজনকে দিয়ে ওজন কাটাকাটি হয়ে গেছে, অনুভব করা যায় না। ওজন কিন্তু আছে নিচের দিকে। ওজন হচ্ছে যে যেটা পৃথিবীর আকর্ষণ বল কেন্দ্রের দিকে, সেই আকর্ষণ বলটা কিন্তু নিচের দিকে আছে, কিন্তু উপরে আরেকজন আছে, সেইটাকে কাটাকাটি করে দিয়েছে। এই জন্য এটা আমাদের মোটামুটি প্রশ্ন। হ্যাঁ, আমাদের সময় একেবারে শেষের দিকে। প্রশ্ন থাকলে খুব তাড়াতাড়ি প্রশ্ন করো, এখনো যদি কোনো পয়েন্ট না বোঝার থাকে। হ্যাঁ, এতগুলো বাংলা লেখাই তো তো আজকের ক্লাসে যারা সংযুক্ত হয়েছে সবাইকে জেড মেডিকেল স্কুল থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে প্রশ্নটা পড়ছিলাম সেটা হচ্ছে এটা: পৃথিবীর চারপাশে আবর্তনরত একটি কৃত্রিম উপগ্রহের বেগ, পর্যায়কাল ও উচ্চতার রাশিমালা প্রতিপাদন করো। এটা করার জন্য আমরা কিছু বিষয় ধরে নিয়েছি। মনে করি পৃথিবীতে এইচ উচ্চতায় এম ভরের একটি কৃত্রিম উপগ্রহ স্মল এম ভরের ভি বেগে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর ব্যাসার্ধে উপগ্রহের কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের যে রাশিমালা, সেই অনুসারে লেখা হয়েছে। আর আমরা যেহেতু আমাদের উপগ্রহটা পৃথিবী থেকে একটু এইচ উচ্চতায় আছে, সেটাকে উচ্চতাটাকে যোগ করে লিখেছি। এটা হচ্ছে আমাদের জন্য 1 নম্বর সমীকরণ। এখন পৃথিবীর ভর এম হলে উপগ্রহের উপর ক্রিয়াশীল অভিকর্ষজ বল, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, আমাদের উপগ্রহটির ভর ছিল স্মল এম। তাহলে উপগ্রহের উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল, অভিকর্ষ বলের সংজ্ঞা থেকে আমরা জানি যে অভিকর্ষ বলের রাশিমালা জি m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। তাহলে এম ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল এম, আর এটা ছিল আমাদের দূরত্ব, সেটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে গতির সাম্যাবস্থায় যেটা কেন্দ্রমুখী বল আর অভিকর্ষ বল সমান হয়। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমরা তো যে নির্ণয় করব পর্যায়কাল, বেগ, এটা তো আমরা উপগ্রহে নির্ণয় করব। উপগ্রহের কিছু কিছু বৈশিষ্ট্য আমাদেরকে আগে থেকে ধরে নিতে হবে। উপগ্রহটা ঠিক তখনই ঘুরতে পারবে যখন এই শর্তগুলো ফিল আপ করবে, তাছাড়া তো উপগ্রহটা পৃথিবীর কক্ষপথে ঘুরতে পারবে না। তার মানে এই ব্যাপারগুলো, সে যেহেতু উপগ্রহ আর পৃথিবীকে প্রদক্ষিণ করছে, এই ব্যাপারগুলো আমাদের ধরে নিতেই হবে, কারণ এই শর্তগুলো ফিল আপ না করলে ঘুরতে পারতো না। এখানে তাহলে শর্তটা কি? কেন্দ্রমুখী বল, যেটা যেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, সেটা হচ্ছে প্রযুক্ত যে অভিকর্ষ বল, সেটা সমান হবে, দুইটাই সমান হবে। তাহলে তখনই গতির সাম্যাবস্থা তৈরি হবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বুঝতে? ভাই। গতির সাম্যাবস্থায় এফসি সমান এফ, এটা আর একবার বুঝে দিন। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আমরা তো একটা উপগ্রহের কথা বিবেচনা করেছি, তাই না? উপগ্রহটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। পৃথিবীকে কেন্দ্র করে সে কখন ঘুরতে পারবে? যখন সে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করবে, তখনই একটি উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে পারবে। আচ্ছা, যে শর্তগুলো ফিল আপ করতে হবে তার মধ্যে এইটা একটা শর্ত, যে তার উপর যে ক্রিয়ারত কেন্দ্রমুখী বল আছে, সেই কেন্দ্রমুখী বলটা অভিকর্ষ বলের সমান হতে হবে। তাহলে এটা ছিল আমাদের কেন্দ্রমুখী বল, আর এটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল। ঠিক আছে? এখন জি ভাই। তাহলে এই দুইটাকে যেহেতু গতির সাম্যাবস্থায় ইকুয়াল লেখা যায়, তাহলে আমরা ওই যে সমীকরণটা পেয়েছিলাম, এটা হচ্ছে এফসি এর সমীকরণ, অভিকেন্দ্র বল।
আর এটা হচ্ছে আমাদের বস্তুর উপর ক্রিয়াশীল বলের সমীকরণ। এই দুইটাকে সমান বিবেচনা করা যায়। তাহলে আমরা এখন এখান থেকে কি করব? এই যে স্মল এম আর স্মল এম কাটাকাটি চলে গেল, আর কারা কারা থাকে, এই আর প্লাস এইচ কে যদি আমরা পক্ষান্তর করি, সেটা হর থেকে লবে গিয়ে গুণ হয়ে যাবে। আর প্লাস এস স্কয়ার তো হরে আগে থেকেই ছিল, আর জিএম তো আগে থেকেই ছিল। তাহলে এখানে আমরা শুধুমাত্র বি স্কয়ারের মান বের করতেছি। তাহলে এই লাইন থেকে এই লাইনে তেমন কোনো কাজ করা হয়নি, শুধুমাত্র যারা কাটাকাটি হয়েছে তাদেরকে কাটাকাটি করা হয়েছে এবং শুধুমাত্র ভি স্কয়ার কে রেখে বাকিদেরকে পক্ষান্তর করা হয়েছে। তাহলে এই লাইন থেকে এই লাইনে চলে আসছে। তারপর কি হলো, এখানে আরেকবার একটু কাটাকাটি করতে হবে। আমাদের এখানে আর প্লাস এইচ হোল স্কয়ার আছে, তাই না? আর উপরে একটা আর প্লাস এইচ আছে। তাহলে আমরা এখন কি করতে পারি? এই যে এইটা আর এটা কাটাকাটি করতে পারি। এটা এটা যদি কাটাকাটি করি, এখানে একটা আছে, এখানে দুইটা আর প্লাস এইচ, উপরে একটা আর প্লাস এইচ, নিচে একটা থাকবে। তাহলে জিএম ঠিক থাকলো যেভাবে ছিল সেভাবে, আর এই দুইটা কাটাকাটি হয়ে নিচে যেহেতু দুইটা ছিল আর প্লাস এইচ, নিচে একটা থাকলো আর উপরেরটা চলে গেল। এখন আমরা যদি বি এর মান বের করি, এ স্কয়ারটা ওই পাশে গিয়ে রুট ওভার হয়ে যাবে, আর যারা আছে তারা তো এখানে ভিতরে থাকবেই। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ বিবেচনা করব। 3 নাম্বার সমীকরণ পর্যন্ত বোঝা গেল? জি ভাইয়া, বুঝতে পারছি। তারপরে যাই, হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে তুলনামূলক কম দূরত্বে, ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের থেকে তুলনামূলক কম দূরত্বে কোনো কৃত্রিম উপগ্রহ, এই রটা একটু কাটে দিবা, ভূপৃষ্ঠ থেকে তুলনামূলক কম দূরত্বে কোনো কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে যদি প্রদক্ষিণ করে, তাহলে এর কক্ষপথের ব্যাসার্ধকে পৃথিবীর ব্যাসার্ধ আর এর সমান ধরা যায়। তার মানে আমাদের হিসেবটা সহজে মেলানোর জন্য আমরা এটাকে সহজ করে ফেলতেছি। কিভাবে সহজ করলাম? আমাদের এইটা পৃথিবী ছিল, এইটা যদি আমাদের পৃথিবী থাকে, পৃথিবী থেকে ধরে নিয়ে যে এটা হচ্ছে এই উচ্চতায় আমাদের উপগ্রহটা ঘুরছিল। এখন আমরা এই দূরত্বটাকে ইগনোর করলাম, যেটা এই উচ্চতা ছিল সেটাকে আমরা ইগনোর করলাম। আমরা এখন দূরত্বটা শুধুমাত্র পৃথিবীর ব্যাসার্ধের সমান ধরে নিয়েছি। আমাদের যখন ফাইনালি সমীকরণ প্রতিপাদিত হয়ে যাবে, তখন আমরা যদি যে ব্যাপারটা ইগনোর করেছি, যে দূরত্বটা, সেটা যদি যোগ করে দেই, যেটাকে আমরা মাইনাস করেছি, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারবো। এখন যেহেতু প্রতিপাদন করতেছি, সমীকরণের ফিগারটা আর একটু সহজ করার জন্য আমরা দূরত্বটাকে ইগনোর করলাম, যেটা ভূপৃষ্ঠ থেকে যে এই উচ্চতায় ছিল সেটাকে ইগনোর করলাম। তাহলে কি হবে? হ্যাঁ, তুলনামূলক কম দূরত্বে মানে খুব কাছাকাছি যদি হয়, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অল্প দূরত্বে যদি কৃত্রিম উপগ্রহটি পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, তাহলে এর কক্ষপথের ব্যাসার্ধকে পৃথিবীর ব্যাসার্ধ আর এর সমান ধরা যায়। সুতরাং ক্রিয়ারত অভিকর্ষ বল উপগ্রহের ওজন mg এর সমান হবে। এই জিনিসটা কেন হবে mg এর সমান হবে? কারণ কোনো একটা জিনিস যদি পৃথিবীতে থাকে, ভূপৃষ্ঠে থাকে, এই যে আমাদের পৃথিবী, হ্যাঁ, এটা যদি আমাদের পৃথিবী হয়, আচ্ছা, এখানে যদি ভূপৃষ্ঠে কোনো একটা জিনিস থাকে, তাহলে এটার উপর কেন্দ্রের দিকে mg বল কাজ করবে, এটাই হচ্ছে তার ওজন। আমরা তো উপরে যেটা উচ্চতা নিয়ে ঘুরছিল আমাদের উপগ্রহটি, সেটাকে তো আমরা বাদ দিয়েছি। এখন বিবেচনা করতে হবে যে উপগ্রহটি ভূপৃষ্ঠে আছে, তাহলে তার উপর mg যেটা ক্রিয়া করবে সেটাই তো ওজন। আর যে অভিকর্ষ বলটা কাজ করবে সেটাই তো বস্তুর ওজন, তাই না? অভিকর্ষ বল ওজনের সমান ভূপৃষ্ঠে যে বস্তু থাকে তার জন্য। তাহলে এই সম্পর্কটা লেখা যাবে, কোনো সমস্যা নেই। ভালো হচ্ছে আমাদের এই কথাগুলো লেখা যাবে, এই বিষয়গুলো। সুতরাং অভিকর্ষ বল উপগ্রহের ওজন mg এর সমান হবে। এই পর্যন্ত বুঝলা কিনা? এই পর্যন্ত এই পর্যন্ত বোঝা গেছে?
জি ভাই বুঝছি। তারপর আসি জি ভাই। এখন উপগ্রহের আমাদের যেটা নির্ণয় করতে বলছে, পর্যায়কাল নির্ণয় করতে বলছে, তাই না? আমরা এখন পর্যায়কাল নির্ণয় করব। তো উপগ্রহের পর্যায়কাল, হ্যাঁ, পর্যায়কাল নির্ণয় করতে গেলে কি করতে হবে দেখো। আমরা জানি টি এর এরকম একটা সূত্র, এটা এখান থেকে আসছে, আমি যে সাইড নোটে লিখে দিয়েছি। আমরা কিন্তু যে কোনো একটা বস্তু এভাবে যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তার বেগ বের করার জন্য কিভাবে কি করতে হবে? তার যে পরিধি, তাই না? পরিধি কত? এই বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, 2 পাই আর। এটাকে যদি টি দিয়ে ভাগ দেয়া যায়, সে এই পরিধিটা 2 পাই আর যে পরিধি, সেটা কত সময়ে ঘুরলো, এই সময়টা যদি ভাগ দেওয়া যায়, তাহলে কিন্তু বস্তুটার বেগ বের হবে। আমাদের এখানে আজান হচ্ছে, তো একটু অপেক্ষা করো। এই সাউন্ডের মধ্যে কথা শোনা যাবে না, আজান খুব জোরে হচ্ছে। অল্প একটু অপেক্ষা করো, হ্যাঁ। গাবরের মধ্যে কথা কইছে। উপগ্রহের পর্যায়কাল ডিভিশন 2 পাই আর ডিভাইড। তিনটা আমরা কাছে কালেছে কি রান্না 2 পাই আর বাইরে যায় ভাইয়েরা মিউট করে কথা বলেন।
আচ্ছা, এখন সবাই একটু মিউট করে নাও। ক্লাস হ্যাঁ নীল সহল এবার আচ্ছা, তাহলে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে এই বিষয়টা, যে এই বৃত্তাকার পথে ঘুরতে থাকলে সেটা বেগ কিভাবে বের করা যায়, তার সূত্র ছিল এইটা। আমরা যদি এখান থেকে এখন টি এর মান বের করে নিতে পারি, টি কে যদি এই পাশে নিয়ে যাই, ভি হরে চলে আসবে, তাহলে এইটা কিন্তু টি এর মান। আমরা এই যে সূত্রটা, পর্যায়কালের একটা সূত্র পেয়ে গেলাম, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা উপগ্রহের পর্যায়কাল নির্ণয় করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাই, বুঝতে পারছি। তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সে ব্যাপারে বলি যে এইটা একটা পর্যায়কালের সমীকরণ তো মনে হচ্ছে, তাই না? টি ইকুয়াল, টি তো হচ্ছে পর্যায়কাল, টির একটা সমীকরণ তো আমরা পেয়ে গেছি, আবার এত দূর পর্যন্ত এসব নির্ণয় কেন করতে যাব, তাই না? এই সমীকরণটা বসাই দিলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে। যে সমস্যা সেটা হচ্ছে যে আমাদেরকে সমীকরণের সেই পর্যায় পর্যন্ত যেতে হবে যেটা প্রচলিত অর্থে যে সমীকরণটা যে অবস্থায় ব্যবহার হয়। তাহলে এই অবস্থায় সমীকরণটা ব্যবহার হওয়ার প্রচলিত রীতি নেই, এই অবস্থায় সমীকরণটা ইউজ হয় না সাধারণত। যেটা আমাদের প্রচলিত যে সমীকরণটা ব্যবহার হয় সেই পর্যন্ত আমাদেরকে যেতে হবে। আমাদের তো বিজ্ঞানের অনেকগুলো সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা, জাতীয় সংস্থা, তারা এগুলো ডিফাইন করে যে কোন সমীকরণ কোন অবস্থায় কিভাবে ব্যবহার করে। তাহলে আমাদেরকে যে কমন সবাই ব্যবহার করে, ব্যবহার উপযোগী ফর্মুলা, সেই পর্যন্ত যেতে হবে। এই পর্যন্ত রেখে দিলে ফুল মার্ক পাওয়া যাবে না। এই জন্য আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, আরো কিছু কাজ করতে হবে। কাজটা কি? এখানে আমরা ভি এর মান একটু আগে পেয়েছিলাম, 3 নম্বর সমীকরণ, বেগের রাশিমালা ছিল, মনে আছে কিনা? একটু আগে আমরা ভি এর মান বের করে এসেছি 3 নম্বর সমীকরণে। এখানে শুধু ভি এর মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়া হলো, উপরে যা ছিল তাই, আর নিচে ভি এর মানটা বসানো হলো। একটু সবাইকে মিউট করে দিচ্ছি আবার, আমি তো এখনই মিউট করে দিলাম। হ্যাঁ, তাহলে বলতো এই পর্যন্ত বুঝলে কিনা, এই যে এখান পর্যন্ত? এই উপরের লাইনটা বুঝলাম না, আর প্লাস এইচ ওটা টি এর মানটা কি কোথাও বসানো হয়েছে কি? না হলে আর প্লাস এইচটা কিভাবে হলো? এইচটা বুঝিনি, নিচে যাবো। আচ্ছা, বললাম যে যে নিচে। উপরের লাইনটা, উপরে আর প্লাস এইচটা, এইচটা হ্যাঁ, কোথা থেকে আসলো? আচ্ছা, আমরা প্রথমে যেটা বেগ নির্ণয় করেছিলাম, খেয়াল করে দেখো, এই যে একটু আগে আমরা যেটা বেগের রাশিমালা নির্ণয় করেছি, সেটা তো শুরুতেই কিন্তু আমরা এইচ ধরে নিয়েছিলাম। এইচ দেখো, শুরুতে এই যে এইদিকে এইচ গুলো ধরে নিয়েছিলাম, এইচ এইচ, শেষের দিকে এসে এইচটাকে ইগনোর করলাম, তাই না? এটা ছিল বেগের বেগের রাশিমালা। তাহলে আমরা এখন নতুন আর একটা রাশিমালা নির্ণয় করা শুরু করছি, সেটা কি? পর্যায়কালের রাশিমালা। এখানে আমরা শুরুর দিকে এইচটা ধরে নেব, শেষের দিকে ইগনোর করতে হলে করব। তাহলে এই যে এখানে আমরা ইগনোর করেছি, এটা কিন্তু শুধুমাত্র ইগনোর, যেটা আমাদের অগ্রাহ্য করেছিলাম, সেটা শুধুমাত্র ভি নির্ণয়ের জন্য করেছিলাম, ভি নির্ণয়ের জন্য। তা আমাদের তো ভি নির্ণয় করা শেষ, এখানে তো এইচ আছে, ভি এর মান তো এইচ আছেই। এই এইদিকে ইগনোর করেছিলাম, কোথায় জানেন? দেখাই, ওই যে, এখনো, আচ্ছা, এখনো পর্যন্ত আমরা সমীকরণে এইচ ইগনোর করি নাই, সমস্যা নাই, যেটা দূরত্ব সেটা আমরা ভাই ভূপৃষ্ঠ দরকার হবে। ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে এইচ
ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা দেখি তো এখানে এইচ বসছে, তাই হ্যাঁ না? হ্যাঁ, এই আর জন্য প্লাস বসছে, এইচ। এই জন্য এইচ বসছে। এইচ আমরা এখন ইগনোর করি না, শুধু এখানে বলছে যে ওজনটা সমান প্রমাণ করার জন্য। পরবর্তীতে আমরা এইচ কে বাদ দেবো, সমস্যা নেই। তো এইচ এজন্য বসছে যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে, এই জন্য আর এর সাথে এইচ যোগ হয়েছে। আমাদের আর ছিল ব্যাসার্ধ, এই জন্য এখানে আর এর সাথে এইচ যোগ হয়েছে, কারণ সে ব্যাসার্ধ থেকে একটু উপরে আছে, ব্যাসার্ধ থেকে এইচ উচ্চতা উপরে আছে। আর এইটা ছিল আমাদের মূল টি এর সমীকরণ। এই যে এই নোটে দেখো, সমীকরণটা ছিল 2πr/v। আর আমাদের তো শুধু দূরত্ব আর না, আরো এইচ দূরত্ব এখানে আছে, এই জন্য আর এর সাথে এইচ যোগ হয়েছে। এখন এইচ এর বিষয়টা বুঝছো কিনা এই পর্যন্ত বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। এই ভি এর মানটা 3 নম্বর সমীকরণ থেকে বসাই দিলাম, ভি এর যে মানটা পাইছিলাম উপরে যা আছে তাই থাকলো। তারপর আমরা এখন এই যে আর প্লাস এইচ, তাই না, এটা কিন্তু একটা পূর্ণ আর প্লাস এইচ, এটাকে এখন আমরা হাফ হাফ করে ভাগ করে লিখবো, তাই না। একটা পুরো সম্পূর্ণ আপেলকে অর্ধেক অর্ধেক আপেলে ভাগ করা যায়, আবার অর্ধেকটা জোড়া দিলে একটা সম্পূর্ণ আপেল হয়। এটা হচ্ছে একটা সম্পূর্ণ আর প্লাস এইচ। পরের লাইনে আমরা এই আর প্লাস এইচটাকে 2 ভাগ করলাম, এখানে হচ্ছে রুট মানে কি হাফ, অর্ধেক, তাহলে এখানে অর্ধেকটা আর প্লাস এইচ আর এখানে অর্ধেকটা আর প্লাস এইচ, এদেরকে আবার গুণ করলে কিন্তু এইটাই পাওয়া যাবে। আর একটা পূর্ণ আর প্লাস এইচ কে ভেঙে এইভাবে দুইটা √r+h এ লেখা যায়। গাণিতিক এই বিষয়গুলো আহ তোমরা বোঝো, সমস্যা নেই। তারপর কি হলো, এই √r তো সবার উপরেই ছিল, তাই না, যেটা লব তার উপর ছিল, হরের উপরও ছিল। আমরা ভাগ ভাগ করে দিলাম, লবের উপর আলাদা করে লিখছি, হরের উপর লিখছি। এটা দুইটা একসাথে ছিল, এটাকে জাস্ট আমরা ভেঙে লিখলাম। তাহলে এই লাইন পর্যন্ত বুঝলা কিনা বলো তো। জি ভাইয়া। তারপর আমরা এখন কি করব, এখানে দেখো √r+h দুইটা আছে, তাই না, এই জন্য একটার মধ্যে লিখে সেটাকে হোল স্কয়ার করে দেওয়া হলো। একটা √r+h, দুইটা √r+h, এদেরকে গুণ করলে √r+h হোল স্কয়ার হয়। এই ওটা তো আলাদাভাবে লেখা উচিত, মানে দরকার ছিলই না, ওরকম রাখাটা তো ঠিক ছিল। হ্যাঁ, দরকার আছে, একটু পরে বুঝবা। তারপর এগুলো সব ভাগ সম্পর্কে আছে, তাই না, আমরা গুণ সম্পর্কে নিয়ে যাচ্ছি। তো এরকম তিনটা রাশি দিলে গুণ সম্পর্কে নিয়ে যাওয়ার শর্টকাট সিস্টেম হচ্ছে এইখানে যে থাকে তাকে উপরে গিয়ে গুণ দিয়ে লিখতে হয়, তাহলে কিন্তু ভাগ উল্টে গুণ করে দেখবো যে এই সম্পর্কটা চলে আসে। তাহলে এইটা যেটা ছিল সেটাকে আমরা লবের সাথে গুণ দিয়ে লিখলাম, আর যেটা √r+h হোল স্কয়ার আগে থেকে ছিল, তাই না, এইটা তো এই দুইটা গুণ হয়ে এইটা হয়েছে। আর এইখানে যেটা ছিল সেটা উপরে উঠলো, লবে উঠে গেল। তাহলে দেখো আগে 3 লাইন ছিল, এখন আমাদের 2 লাইন হয়ে আসলো। আর √g/m, √g/m আছে। তাহলে এটা নর্মাল বিষয়, ভাগ উল্টে গুণ করে লেখা। আর তারপর কি হলো, এখন দেখো আমাদের এখানে r+h এখন 3টা হয়ে গেল, আগে থেকে দুইটা √r+h হোল স্কয়ার ছিল, আর একটা নতুন একটা r+h যেটা এখানে ছিল সেইটা উপরে উঠে আর একটা r+h তৈরি হলো। তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে কিউব লিখতে পারি না, √r+h হোল কিউব, এটাকে লিখতে পারি আমরা, কিউব লিখতে পারি। তাহলে এই পুরো জিনিসটা কিন্তু ভিতরে আছে, √এর ভিতরে আছে, কারণ কারণ এখানেও রুট আছে, এখানেও রুট আছে। r+h কয়টা, এখানে দুইটা, এখানে একটা, টোটাল 3টা, সবার উপর রুটও আছে। তাহলে আমরা কিন্তু এই জায়গাটার পরিবর্তে সবার উপর √r+h হোল কিউব লিখে দিতে পারি, লিখে সমস্যা নেই। আর যেটা g/m, আমরা বড় একটা √ওভার দিয়ে, এটা লবে হরের রুটটা আলাদা করা ছিল, সেটাকে জাস্ট একটা বড় রুট দিয়ে সবাইকে রুটের আওতায় নিয়ে আসা হলো। আর 2πটা তো আগে থেকে রুটের বাইরেই ছিল। তাহলে এইটা হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ। এইটা, এই সমীকরণ পর্যন্ত বুঝতে পারছো। জি ভাইয়া। তাহলে 5 নং সমীকরণ হলো আমাদের উপগ্রহের পর্যাপ্ত পর্যায়ক্রমিক রাশিমালা, 5 নং সমীকরণ যেটা, এইটাই। তারপরে এখন উচ্চতা নির্ণয় করব। উচ্চতা নির্ণয়
তাহলে উচ্চতা নির্ণয় করার সময় আমরা যে একটু আগে 5 নং সমীকরণটা পেয়েছিলাম তাই না, সেটার উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করলে কি হবে, এদিকে টি ছিল, বর্গ করলে টি স্কয়ার হবে। আর এখানে 2 পাই ছিল, কিন্তু 2 পাই কে স্কয়ার করলে 4 পাই স্কয়ার হবে। আর এদের উপর একটা রুট ওভার ছিল, বর্গ করার কারণে এদের রুট ওভারটা কাটাকাটি হয়ে গেল, রুট ওভার চলে গেছে, শুধু আর প্লাস এস হোল কিউব আছে, আর এখানে জিএম থাকলো। আমরা এখন কি করতে পারি, এই জিএম কে এই পাশে পক্ষান্তর করে এখানে নিয়ে যেতে পারি, তাহলে এটা টি স্কয়ার জিএম হবে। আর এখানে এই যে 4 পাই স্কয়ার আর আর প্লাস এস হোল কিউব, এই জিনিসটা এই জায়গাটাতে থেকে যাবে। আর নিচে যেটা জিএম ছিল সেটা পক্ষান্তর করলাম। তারপর দেখো আমরা এখন কি করতে পারি, এটা তো করলাম। তারপরে এখান থেকে আমরা এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তো উচ্চতা বের করা, এইচ এর মান বের করা, তাই না, এইচ এর মান বের করা। তাহলে এইচ যার সাথে আছে সেটাকে আমরা রেখে দিলাম আর বাকিদেরকে পক্ষান্তর করলাম। এখানে 4 পাই স্কয়ার গুণ আকারে ছিল, এই দিকে এসে ভাগ হয়ে যাবে। আর টি স্কয়ার জিএম তো এখানে আগে থেকে লবে ছিলই, শুধু এইটাকে পক্ষান্তর করা হলো। এইটাকে পক্ষান্তর করে সে লবে ছিল, সে হরে চলে গেল। আর এর মান তো আমরা বের করব। তারপর কি করা যাবে, তাহলে এই কিউবটাকে একটু পক্ষান্তর করি, আর প্লাস এইচ ছিল, তাকে আমরা যদি পক্ষান্তর করি সেটা ওই পাশে গিয়ে 1/3 হয়ে যাবে। এই পাশে রুট থাকলে এইদিকে গিয়ে হাফ হয়ে যাবে, কিউব যেহেতু আছে এইদিকে 1/3, 1/3 এটা হয়ে যাবে। তাহলে আমরা এখন এইচ এর মান যদি বের করি, আমাদের মূল টার্গেট তো এইচ এর মান বের করা, উচ্চতার রাশিমালা বের করা। তাহলে এইচ কে রাখবো, এইটা তো আগে থেকে ছিল, আর এখানে যে প্লাস আর এখানে ছিল সেটা এদিকে গিয়ে মাইনাস আর হয়ে গেল। এইটাকে আমরা 6 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। আর 6 নম্বর সমীকরণ পর্যন্ত বোঝা গেল কিনা এখন বলো। খুব সোজা একটা প্রশ্ন। ক্লিয়ার ভাই। বুঝতে পারছি ভাইয়া, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমাদের এই যে 6 নং সমীকরণ যেটা, সেটাই হচ্ছে আমাদের সমীকরণে হলো প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহের উচ্চতার রাশিমালা। তাহলে আমরা বেগের রাশিমালা পাইছি 3 নম্বর সমীকরণ যেটা। 5 নম্বর সমীকরণটা ছিল পর্যায়কালের রাশিমালা, আর 6 নম্বর সমীকরণ হচ্ছে উচ্চতার রাশিমালা। আমাদেরকে কিন্তু 3টা রাশিমালাই নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের 3টা রাশিমালাই নির্ণয় করা শেষ। আর তাহলে প্রশ্নটা প্রশ্নটা একটু সহজই। প্রশ্ন সহজ, অনেক সহজ, খুবই সহজ একটা প্রশ্ন। 2018 সালে আসছে। তোমরা সবসময় ফোকাস করবে, তোমাদের জন্য 2018 সালের প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ। 19 সালের যে প্রশ্ন, সেটার চেয়ে 18 সালের প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ নন মেজরে সাধারণত কাছাকাছি সালের প্রশ্নগুলো কম আসে, একটু দূর থেকে আসে। 19 সালের প্রশ্ন দিবে না বললেই চলে, কিন্তু 18 সালের প্রশ্ন থেকে বেশ কিছু প্রশ্ন থাকবে, যেহেতু 18 সালে আসছে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন। আমাদের সম্ভবত এই অধ্যায়ে সব থিওরি সাজেশনে যা ছিল পড়ানো শেষ। আমরা আগামী ক্লাসে অঙ্ক করানোর মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করব। তাহলে আজকে আমরা শেষ করতে পারি, আগামী ক্লাসে অঙ্ক করব। ভাইয়া গত ক্লাসটা ওয়েবসাইটে দেওয়া হয়নি, ভাইকে একটু বলেন তো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দেওয়া হবে। আজকে কি শেষ করবো না, কারোর কোনো প্রশ্ন আছে? শেষ করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আহ ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে আবারও